তো পাঠাও আসলে ফিনটেক ইন্ডাস্ট্রিতে ঢুকতে চাচ্ছিল। অ্যাকচুয়ালি পাঠাও ওয়ালেট এক্সিস্টেড লং বিফোর পাঠাও পে। বন্ধুরা, পাঠাও পে আমরা সবাই শুনছি নাম। সো পাঠাও পে কিভাবে লঞ্চ হলো আজকের আমরা ভিতরে ইন ডিটেইলস ভাবে জানবো। তো ভাইয়া প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। হাই, Hello. Salman Fayaz. I am right now কি বলবো? Sorry. So I was in the merchant acquisition lead of Pathao Pay. For that, I was in the marketing team of Pathao. I was to look after the Pathao points and the loyalty sectors of Pathao. তো সেখান থেকে আসলে Pathao Pay তে শিফট করা হয় আমাকে to look after the merchant acquisition because it was a comparatively new venture of পাঠাও। হ্যাঁ, তো পাঠাও আসলে ফিনটেক ইন্ডাস্ট্রিতে ঢুকতে চাচ্ছিল। অ্যাকচুয়ালি পাঠাও ওয়ালেট এক্সিস্টেড লং বিফোর পাঠাও পে। যখন পাঠাও লঞ্চ হয় বা পাঠাও রাইড শেয়ারিং যখন ছিল মার্কেটে তখনই পাঠাও ওয়ালেটটা ছিল, বাট বাংলাদেশে তখন এটার লাইসেন্সিং ইস্যুসগুলো ওয়াজন্ট ক্লিয়ার। দেন আমরা পিএসও লাইসেন্স পাই, পিএসপি PSP license, payment service provider, unlike Bikash or Nagad, those are MFS. So PSP টার যেটা একটা লিমিটেশন যে আসলে এখানে ক্যাশ আউট করা যায় না, বাট দ্য রেস্ট অফ দ্য থিংস আর সিমিলার। সো এটার কারণে যেটা আমরা কিছু চ্যালেঞ্জ ফেস করতাম ইন্ডাস্ট্রিতে, বিকজ পিপল ক্যান নট ক্যাশ আউট। যেহেতু আমাদের বাংলাদেশের মানুষজনের আমরা ক্যাশের উপর ফোকাস, ক্যাশের বিশ্বাসী আর কি। আর ডিজিটাল কারেন্সি সবাই হাওয়ায় টাকা দেখা যায় না, বিশ্বাস করার কিছু নাই, বিশ্বাস করেন আর কি। সো এটা নিয়ে একটু আমরা স্ট্রাগল করতাম, বাট স্টিল উইদাউট ইভেন লঞ্চিং দি অ্যাপ আমরা প্রায় 3000 প্লাস আমার টিম মার্চেন্টস আমরা অ্যাকোয়ার করি। অ্যান্ড ওইটা দিয়েই হচ্ছে ওই মার্চেন্ট ইনভেন্টরিটা নিয়ে ইভেনচুয়ালি পাঠাও হ্যাজ রিসেন্টলি লঞ্চড অ্যান্ড মেড এ হিউজ ক্যাম্পেইন promoting themselves. Though I wasn't a part of it, but I'm really happy যে আসলে overall ইনিশিয়েটিভটা নিয়ে এটা এখন মার্কেটে লঞ্চ হয়েছে, because as I said we used to struggle a lot because মার্কেটে যখন আমরা পাঠাও পে নিয়ে মার্চেন্টদের কাছে অ্যাপ্রোচ করতাম, they were like we never heard of it, কখনো শুনি নাই, আপনারা কি স্ক্যাম করেন? worst part এরকম কোশ্চেন্স আমরা শুনছি। then we had to convince those people, আমাদের অনেক ম্যানুয়াল জিনিসপত্র নিতে হইতো, তারপর তাদেরকে বলতে হইতো না মার্কেটে আসতেছে এরকম করে। it took some time জিনিসটা পুরোটা ডেভেলপ করে মার্কেটে আসতে, বাট eventually we went there, আলহামদুলিল্লাহ ওটা এখন লঞ্চ হয়েছে। তাহলে মার্চেন্টদের যদি বলতেন পাঠাও পে কিছুটা বিকাশের মতো, তখন কি ঠিক হতো বিষয়টা? ইজ ইট আ রাইট ক্লেম? অনেস্টলি টু মেক দেম আন্ডারস্ট্যান্ড হোয়াট ইট ইজ, তখন সেটা বললে তারা আসলে ইজিলি বুঝতো। আমি তাকে গিয়ে যদি বলি ভাই এটা একটা পিএসপি, আপনি মোবাইল দিয়ে টাকা করতে পারবেন, টাকা ট্রান্সফার করতে পারবেন, টাকা রিসিভ করতে পারবেন, পেমেন্ট নিতে পারবেন, ফার্স্ট ওর কথা খুব সুন্দর বুঝতো না, বাট দেন when I said যে এটা বিকাশ নগদের মতো, ও আচ্ছা এখন বুঝতে পারছে বিকাশ নগদের মতো না, আপনাদের এখানে কিউআর কোড থাকবে, কিউআর কোডের সাথে পেমেন্ট করবে। জি এক্স্যাক্টলি এই জিনিসটা। তখন তাদের কথা ছিল যে আমরা তো আসলে কখনো এটা শুনি নাই, বলি হ্যাঁ এটা মার্কেটে লঞ্চ করবে and you guys are the first merchants to be onboarded here and people will come and pay। বলে কেউ আমাদের কখনো পাঠাও পে দিয়ে পেমেন্ট করতে চায় না, যেমন অনেকে বলে কার্ড দিয়ে পেমেন্ট করতে চায়, বিকাশ দিয়ে পেমেন্ট করতে চায়। তো আমরা তখন তাদেরকে অনেক ধরনেরই অনেক কিছু বলতে হইতো, অনেকভাবে ওয়েতে কনভিন্স করতে হইতো। তো ওইভাবে আমরা ফার্স্টে আস্তে আস্তে শুরু করি। it took some time to get the confidence of our merchants, then eventually we got there. তাহলে পাঠাও পে এটার মূল ইউএসপিটা কি হবে, যেটা প্রবলেম যেটা সলভ করার চেষ্টা করছে পাঠাও পে? টু বি অনেস্ট এখানে আসলে যদি আমি অনেক লার্জ স্কেল বলি, পাঠাও পে ইজ নট ট্রাইং টু সলভ যে আমরা টাকা ট্রান্সফার করতে পারবো, বিকজ বিকাশ হ্যাজ অলরেডি সলভড ইট। হ্যাঁ, অলরেডি সলভ দিস প্রবলেম। বিকাশ নগদ অনেকে আছে, সবাই করছে। নগদের কথা আমি খুব বেশি একটা বলবো না, কারণ আসলে ওদের ব্র্যান্ডিং বা এটাই ডিফারেন্ট। আচ্ছা, অ্যাকচুয়ালি মানি সেন্ড করার যে প্রবলেমটা, হ্যাঁ টাকা পাঠানো, টাকা লেনদেনের যে ব্যাপারটা, এটা অ্যাকচুয়ালি বিকাশ ইনোভেটিভলি জিনিসটা সলভ করছে। শুরু হয়তো ছোট বাটন ফোন দিয়ে, নাম্বার দিয়ে শুরু হয়, জাস্ট ইউএসএসডি কোড দিয়ে একটা ট্রান্সফার করতে। সো দে মেড ইট ইজি ফর এভরিওয়ান। গ্রামের থেকে শুরু করে, মানে যেটা মেইন প্রবলেমটা ছিল যে কারো ছেলে মেয়ে ঢাকায় থাকে, মা বাবা গ্রামে থাকে, এখন তাদের টাকা লাগবে, টাকাটা পাঠাইতে হবে, এখন আমি মানি অর্ডার করে পাঠাবো, ব্যাংক ট্রান্সফার করব, অনেক ঝামেলা, ট্রান্সফার করব, ব্যাংকে যাইতে হবে এর জন্য, তখন ব্যাংকের এত অ্যাপও তখন অ্যাভেলেবল ছিল না। সো সেইটার জায়গায় যখন বিকাশ একটা ইউএসএসডি কোড দিয়ে মানুষজন যখন টাকা পাঠানো শুরু করে, দে অ্যাকচুয়ালি সলভ দ্য প্রবলেম। দেন অ্যাপ আসে, ওইটা দেখা দেখি আরো অনেকে শুরু করে, খুলে এভরিওয়ানস ডুইং কম বেশি গুড
ভালো করতেছে। পাঠাওর ক্ষেত্রে ইটস এ বিট ডিফারেন্ট। আচ্ছা, ইটস নট লাইক যে তারা মানি ট্রান্সফারের ব্যাপারটা সলভ করছে, ইটস মোর লাইক দে ওয়ান্ট টু হ্যাভ দিস আইডেন্টিটি অফ স্মার্ট পেমেন্ট সার্ভিস ফর স্মার্ট পিপল। বিকজ পাঠাও ইউজ করে কারা? তোমার মতন বা আমার মতন যারা ভার্সিটি স্টুডেন্ট, অফিস গোয়ার্স, হ্যাঁ, স্মল টাইম এন্টারপ্রেনার্স, এরা ধরো করে, এরা পাঠাও ইউজ করে রেগুলার যাতায়াতের জন্য। সো ইটস অ্যাকচুয়ালি ভেরি কি বলবো, একটা ক্লেভার ওয়ে অফ থিঙ্কিং যে পাঠাও ইটসেলফ ইজ অ্যান ইকোসিস্টেম, রাইট? অ্যাপলের মতন সর্ট অফ। অ্যাপলের ইকোসিস্টেম তো ডিভাইস বেসড, ওদেরটা হচ্ছে সার্ভিস বেসড ইকোসিস্টেম। যেমন রাইড দিচ্ছে, তোমার কুরিয়ার করতেছে, পার্সেল ডেলিভারি করতেছে, ফুড ডেলিভারি করতেছে, হ্যাঁ, and people are paying, right, for these services. So যে thought process থেকে এটা আসে যে how about if everyone's paying for our services, how about we launch our wallet so the entire money stays within our ecosystem. রাইট, হ্যাঁ, তাহলে বিকাশের মতো আদার ভেন্ডরদের টাকা দিতে হবে না এক্সট্রা কমিশনের মতো। যেমন আমি যদি একটা পাঠাওয়ের সার্ভিস নেই, সাপোজ আমি রাইড নিলাম and আমি পেমেন্টটা করলাম পাঠাও পে দিয়ে, রাইট? সো পাঠাও পে দিয়ে আমি পেমেন্ট করলাম, টাকাটা কিন্তু পাঠাও পে এর অ্যাকাউন্টে ঢুকলো আবার, রাইট? আমার ওয়ালেট থেকে এটা রাইডারের ওয়ালেটে ঢুকলো। সো ইট স্টেজ উইদিন দি পাঠাও ইকোসিস্টেম। ওটার মধ্যে থাকবে, আর বিকাশে অন্য কোথাও যাচ্ছে না, ওটার মধ্যে থাকবে। বিকাশ নগদেরটা কি, আমি মার্চেন্টকে যখন দিয়েছি মার্চেন্টের অ্যাকাউন্টে চলে যাচ্ছে জিনিসটা, রাইট? মার্চেন্ট দিন শেষে তার ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে যাচ্ছে। বাট পাঠাওয়ের টাকাটা কি হইতেছে, পাঠাওয়ের আমার এখান থেকে রাইডারের ওয়ালেটে যাচ্ছে। সো রাইডারের পাঠাও ওয়ালেটে জিনিসটা রয়ে যেতেছে। হ্যাঁ, রাইডার চাইলে সেটা ক্যাশ আউট করতে পারে, বাট ইভেনচুয়ালি ইট স্টেজ উইদিন দি ইকোসিস্টেম। ক্যাশ আউট করতে তখন পাঠাও পে আবার অ্যাপটা তো করা লাগবে। হ্যাঁ, আর ওখানে আসলে ক্যাশ আউট করা যায় না, এটা তুমি টোটাল তোমার ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবা, আর ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুমি আবার ট্রান্সফার করতে পারবে, আবার পাঠাও পেতে নিয়ে আসতে পারবা। বাট তুমি ইভেনচুয়ালি এটাকে তুমি হার্ড ক্যাশে তুমি এটাকে ক্যাশ আউট করতে পারবা না। করতে পারবা কখন? এটিএম বুথে গিয়ে, অথবা তুমি তোমার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করো, সেটা তুমি তোমার ব্যাংক কার্ড দিয়ে তুমি এটাকে ক্যাশ আউট করো। সো দ্যাটস এ ডিফারেন্ট মোডালিটি, হ্যাঁ। সো বাট বিকাশের মতন যেমন তুমি এজেন্ট পয়েন্টে যে কোনো জায়গা থেকে তুমি 10 টাকা 100 টাকা যত খুশি টাকা তুলতে পারো, জিনিসটা আসলে এইভাবে হয় না। তো বলবো যে ইটস আ ভেরি মানে হাইপার স্পেসিফিক নিশ অডিয়েন্স। ইয়েস, ইট ইজ। অলসো পাঠাওয়ের কুরিয়ারের অনেক মার্চেন্টস আছে, সো সেই মার্চেন্টস গুলোর সাথেও পাঠাও পে খুব ক্লোজলি কাজ করে। সেখানে তোমার কোনো কিছুতে অর্ডার দেয়, পাঠাও কুরিয়ার যখন সেই জিনিসের ডেলিভারি দেয়, দে পে টু দ্য ডেলিভারি ম্যান, রাইট? সো ডেলিভারি ম্যান যখন এখানে মার্ক করে দেয়, ওখানে মার্চেন্ট ইনস্ট্যান্টলি টাকা পেয়ে যায়। সেটা তারা যখন নাকি তারা পাঠাও পের হইলে, পাঠাও পের মার্চেন্ট হইলে তারা ইনস্ট্যান্টলি টাকাটা পেয়ে যায়, হ্যাঁ। সো এই ক্ষেত্রে ওই কুরিয়ারের মার্চেন্টের যে লেনদেনগুলো, এখানে ইটস মোর লাইক যে আসলে মাস লেভেলে সবাই পাঠাও পে ইউজ করতেছে পেমেন্টের জন্য, নট দ্যাট। এখানে আমাদের মানে পাঠাওয়ের নিজের যে মার্চেন্টস গুলো আছে, এই মার্চেন্টস এর ভিতরেই টাকাটা যখন সার্কুলেট করবে, আর পাঠাওয়ের অ্যাকাউন্ট থেকে মার্চেন্টের অ্যাকাউন্টের মধ্যে যখন জিনিসটা সার্কুলেট করবে, দ্য মানি স্টেজ উইদিন দেয়ার ইকোসিস্টেম। সো এটা আসলে ইকোসিস্টেম থেকে বের হয় না। সো দ্যাট ওয়াজ বেসিক্যালি দি আইডিয়া। আসলে একটু জিনিসটা নতুন, ইটস আ ভেরি নিউ কনসেপ্ট। নিউ কনসেপ্ট বলবো না, এটা বাংলাদেশে অ্যাট লিস্ট, বাংলাদেশে এটা আসলে মানে ফ্রম দ্য প্রোডাক্ট পয়েন্ট অফ ভিউ এটা মানে লাইক এনি আদার ফিনটেক, হ্যাঁ। বাট এটার সিস্টেমটা আসলে কিভাবে চলে, এটা কাস্টমার্স কারা আসলে ট্রানজ্যাকশনটা করতেছে, ওইটা আসলে ওই জিনিসটাও না এমন না যে পাঠাও স্ট্র্যাটেজিক্যালি জিনিসটা প্লেস করছে। ইটস জাস্ট উই কুডন্ট ক্র্যাক দ্য মাস মার্কেট, so this is the strategy they chose. Plan B. হ্যাঁ, plan B, and that worked for us because পাঠাওয়ের নিজের যেহেতু ইকোসিস্টেমটা ছিল, ওইটার সাথে জিনিসটা সুন্দর করে মিশে গেছে আর কি, হ্যাঁ। যেটার কারণে এখন they feel like যে আসলে this is the way to go. তো ভাইয়া তো অনেক অনেক গল্প আছে ভাইয়া। তো if you think back আপনার early days, early years, what was that small moment that shaped how you work today or who you are today? It's a silly story actually. আমি অনেক ছোট থাকতে একটা হিন্দি সিনেমা দেখছিলাম, ইটস কল্ড ব্লাফ মাস্টার।
শুনি না মানে আমাদের জন্মের আগে হইতে পারে। তো জন্মের আগে না, ডেফিনেটলি ছোট ছিল। এটা হচ্ছে অভিষেক বচ্চনের একটা মুভি। It's a copy of another Nicolas Cage movie. নামটা ভুলে গেছি, but that was a great movie as well. Bluffmaster was a direct copy of that. So পুরো সিনেমাটা is a funny conman related crime comedy movie. ওইটার মধ্যে একটা পার্টিকুলার একটা ডায়লগ আছে that made me think actually. যেমন আমি আমার ফোকাস করতে কোনো একটা পয়েন্টে ফোকাস করতে, আমার পার্সোনাল কথা যদি বলি, আমার ইটস ভেরি ডিফিকাল্ট ফর মি। হ্যাঁ, লিটারালি মি, আমারও সেম। আই এম লাইক অ্যান ADHD পেশেন্ট। হ্যাঁ, এই যে আমাদের কো-ফাউন্ডার ADHD। হ্যাঁ, আমার সব করতে হবে। হ্যাঁ, সবকিছু করে যেটা দেখে আমার এটাই ভালো লাগে, যেটাই করে এটাই ইন্টারেস্ট লাগে, আমার এটা নিয়ে ব্যবসা করতে হবে, আমার এটা নিয়ে একটা করতে হবে, যেটাই দেখতেছি আমি। হ্যাঁ, যেমন তোমাদের পডকাস্টে আসছে, মানে বাই দ্য টাইম আই এন্টার্ড দিস রুম I was calculating how much money must have taken to set up a studio like this. Wow, Joz. So এখানে আছে কি ইনস্ট্রুমেন্টস লাগে, কিভাবে জিনিসটা করো। I'm doing this podcast at the same time I'm learning from you as well. হ্যাঁ, so এটা যেমন এটা আমার মাথায় সবসময় কাজ করতে থাকে। So this is very hard for me to focus, and as I said I want to be everything. So Bluffmaster মুভিতে একটা অভিষেক বচ্চন তো কনম্যান থাকে, ও একবার এক বেশ ধরে মানুষকে কন করে এরকম আর কি। সো ওখানে একটা জায়গায় ওকে কোয়েশ্চেন করে দেয়, কিছু ক্যাচ মি ইফ ইউ ক্যানের মতো, রাইট? ক্যাচ মি ইফ ইউ ক্যান তো হ্যাঁ, লিওনার্ডো কিছুটা, হ্যাঁ, একটা মুভি, ওটা পুরনো মুভি। এটার অ্যাকচুয়াল মুভিটা ম্যাচস্টিক ম্যান। হ্যাঁ, এটা হচ্ছে তোমার নিকোলাস কেজের মুভি। ওই মুভিটা দেখো, খুব সুন্দর। সো ওইটার এক্সাক্ট কপি হচ্ছে ব্লকবাস্টার। ওইটার মধ্যে একটা জায়গায় ইয়াকে জিজ্ঞেস করে যে তুমি আসলে কি, তুমি আসলে কে, হ্যাঁ, বা তুমি কি করতে চাও, অভিষেক বচ্চনকে জিজ্ঞেস করে। তখন ও বলে যে मैं सब कुछ बनना चाहता था, मैं जब छोटा था मैं सब कुछ बनना चाहता था। ওখান থেকে তখন সে কনম্যান হয়। সো when he's a con man, he can be anyone, anything at any point. হ্যাঁ, এখন ডেফিনেটলি আমি কনম্যান হইতে চাই না। I just want to do business whatever suits me and whatever I see appropriate, আমার যেটা ভালো লাগে করতে, যেটা আমার ইন্টারেস্টে ক্লিক করে। আসলে ব্যাপারটা এরকম। সো আমারও যখন ওই কথাটা থেকে আমার মাথায় আসে যে আমি যেহেতু সবকিছুই করতে চাই লং টার্মে, আমি তখন আমার জন্য নিজের জন্য একটা ভিশন যখন দেখি, মেবি আই ওয়ান্ট টু বি এ ভেঞ্চার ক্যাপিটালিস্ট। হ্যাঁ, যে আমি সব বিজনেসের মধ্যে আমি ইনডেপথে ঢুকে আমি করতে পারবো না। আমি বিজনেস মডেল সাজাবো, আমি বিজনেসটা সাজাবো, বিজনেসটা রান করে দিব, দেন ইট উইল ক্যাপিটালাইজ অন ইট, টেক সাম প্রফিট আউট অফ ইট। হ্যাঁ, I'll get some profit out of it, but I'll be involved in it. হ্যাঁ, so when I have been involving myself in different sorts of products, different sorts of businesses, I have built an ecosystem for myself. হ্যাঁ, in the long run. যেমন আমি তোমাকে বলি, আমি একটা ক্লাউড কিচেন চালাই বনানীতে, ইটস কল্ড গিল্টি বাইটস। সো এখানে আমার যে ইনগ্রিডিয়েন্টস গুলো আসে আমার রান্না করার জন্য, সেটার জন্য আমি একটা ফার্ম ওপেন করি। হ্যাঁ, এটা আমার অ্যাগ্রো ফার্ম, নিজেরই অ্যাগ্রো ফার্ম। তো সেখান থেকে যেমন আমার দুধ আসে, ওই দুধকে প্রসেস করে আই ক্যান মেক বাটার, আই ক্যান মেক ঘি। হ্যাঁ, ওই ঘি বা ওই বাটার ইউজ করি আমি আমার কিচেনে। হ্যাঁ, আমার কিচেনে সব হোমমেড, সবকিছু হোমমেড। আমার এখানে চিজ, আমি এখানে আমার নিজের ইয়ে থেকে বানানো চিজ আমি ইউজ করি। ইভেনচুয়ালি আমার প্রত্যেকটা প্রোডাক্ট হোয়াট এভার আই ক্যান গ্রো, আই উইল গ্রো ইট ফ্রম মাই ফার্ম, অ্যান্ড সেটাকে আমি আমার রেস্টুরেন্টে এনে বা আমি আমার ক্লাউড কিচেন এনে কাস্টমারসদেরকে আমি ওই জিনিসটাকে প্রসেস করে বা রান্না করে আমি খাওয়াবো। হ্যাঁ, অ্যান্ড আই ক্যান এনশিওর দ্য কোয়ালিটি অফ ইট। হ্যাঁ, আমার একটা ছোট অ্যানিমেশন স্টুডিও ছিল, ইটস কল্ড স্টুডিও আর্টোম্যানিয়াক্স। হ্যাঁ, তো আমার এখন মার্কেটিং করতে হবে, প্রমোট করতে হবে। আই হ্যাভ মাই ওন প্রমোশনাল স্টুডিও, যেটা থেকে আমি আমার দুইটা ব্র্যান্ডকে, লাইক ইউ নেভার গো আউট অফ দ্য সাইকেল। হ্যাঁ, আই নেভার গেট আউট অফ দ্য সাইকেল। হ্যাঁ, সামনে আমি আমার আরেকটা বিজনেস নিয়ে ভেঞ্চার নিয়ে প্ল্যান করতেছি। অলরেডি ইটস হ্যাপেনিং রাইট নাও ইন চায়না। আমার পার্টনার্স অলরেডি দেয়ার ইন চায়না অ্যান্ড দে আর সোর্সিং দ্য প্রোডাক্টস। ইটস কল্ড বিদেশি মার্ট। সো আমাদের ইয়েটা ছিল যে ফ্রম বাংলাদেশ টু বিদেশ। হ্যাঁ, তো বাইরে থেকে আমরা হচ্ছে বিভিন্ন প্রোডাক্টস নিয়ে আসতেছি। ওই কিছুটা ইউমার্টের মতো, রাইট? বাংলাদেশে ইউবে না ইউমার্ট কোনটা জানি তো? No, it's not like that. এটা তোমার in future it has the potential to be an e-commerce.
সো আমরা বাইরে থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্টস নিয়ে আসতেছি, গ্যাজেটস, টয়েস, বেবি প্রোডাক্টস, মাদার কেয়ার প্রোডাক্টস, হ্যাঁ, হোম অ্যাক্সেসরিজ, ফ্যাশন অ্যাক্সেসরিজ, এরকম মাল্টিপল প্রোডাক্টস আমরা এখন আমরা বাইরের থেকে বাংলাদেশে নিয়ে আসবো। নিয়ে এসে এখন কোন নিশটা আসলে আমাদের জন্য কাজ করে, এটা টোটালি আমরা এখন এক্সপেরিমেন্টাল স্টেজে আছে। এটা আসার পরে আমরা দেখবো মার্কেটে আমাদের রেসপন্সটা কেমন, বিকজ এটা আসছে আমাদের মাথার থেকে যে আসলে আমাদের কারেন্ট এই ইন্ডাস্ট্রিটা যে পিপল ডোন্ট গেট ইনাফ কোয়ালিটি অপশনস। প্রোডাক্ট কিনতেছে, প্রোডাক্টের যেটা সে ছবিতে দেখছে কোয়ালিটি ভালো না, মানও ভালো আসে না, ভেঙে থাকে, ভাঙা উল্টাটা আসে, ড্যামেজ হয়ে যায়, একটা প্রোডাক্ট ড্যামেজ হয়ে যায়, দ্যাটস এ ডিফারেন্ট কেস, এটা আসলে লজিস্টিক্যাল ইস্যু থাকে। বাট আমি একটা প্রোডাক্ট দেখতেছি, আই হ্যাভ সাম এক্সপেকটেশন অফ ইট ফ্রম ইট, রাইট? বাট যখন আমি অ্যাকচুয়াল প্রোডাক্টটা হাতে পাইতেছি, ইটস ফার ফ্রম ইট। হ্যাঁ, ওই দিন আমার আম্মু কতগুলো বাটি দেখছে, পিরিচ প্লাস্টিকের বাটি, যেটা দেখছে সেটা যে হচ্ছে আনার পর একদম চিপ স্টাফ, হ্যাঁ, বাট হোয়াট শি স ইন দ্য পিকচার ইটস কমপ্লিটলি ডিফারেন্ট। হ্যাঁ, সো আমাদের এটা যে আমাদের একটা জিনিস হচ্ছে যে মি অ্যান্ড মাই পার্টনার্স এভরিথিং, আমাদের যে চয়েস বা আমরা যে প্রোডাক্টটা যেভাবে সোর্স করতে পারি, প্রোডাক্টের কোয়ালিটি বা বা লুকস ফিল, এটা নিয়ে যেটা আমরা আমাদের জাজমেন্ট যেটা ইউজ করি, বিকজ উই আওয়ার সেলস আর বায়ার্স অ্যাজ ওয়েল, রাইট? আমরাও কাস্টমার। সো আমরা আসলে কি চাই মানে একটা অর্গানাইজেশন থেকে বা একটা কোম্পানি থেকে যে আমাদের সেল করতেছে, আমরা ওই জিনিসটাই কিন্তু আমাদের কাস্টমারকে আমরা দিতে চাই করি, আমরা যেই কোয়ালিটির জিনিস আমরা চাই। সো মনে করি যদি আমাদের টেস্ট, সবাই মনে করে সবার টেস্ট ভালো, আমিও মনে করি আমার টেস্ট ভালো, সো ওই টেস্ট ওয়াইজ, কোয়ালিটি ওয়াইজ যে জিনিসটা আমরা সোর্স করতে পারি, ওই জিনিসটা আমরা আমার কাস্টমারকে সেল করতে চাই। ইটস লাইক ইউ নেভার গট আউট অফ ইওর ইকোসিস্টেম। যেটা বলেন আপনি, প্রোডাক্টে খারাপ একটা এক্সপেরিয়েন্স হলো, আপনি ওটা নিয়ে একটা খুলে ফেলেন কিছু একটা। এক্স্যাক্টলি, হ্যাঁ, এক্স্যাক্টলি এরকম কিছুটা সিমিলার জাপানের মতো। জাপানে ওদের সেম জিনিসটাই, এক্সপেকটেশন আর যদি রিয়েলিটি না ম্যাচ করে, দে অ্যাকচুয়ালি সু দা কোম্পানি। ওদের প্যাকেজিং এ যা দেখাবে অ্যাকচুয়ালি ওরকমই থাকতে হবে, না হলে একটা ইলিগাল সমস্যা হয়। তো ভাইয়ার it's huge venture আপনার, so what's that one business development skill that you learned from this ecosystem of your own? রিলেশনস। এভরিওয়ান, মানে এমন না যে আমি আমার প্রত্যেকটা বিজনেসে আমি টেকনিক্যালি একদম ইন ডেপথ প্রত্যেকটা জিনিস আমি ঘাটায় দেখি। আই হ্যাভ মাই মেইন ম্যান অফ এভরি বিজনেস অফ মাইন, হ্যাঁ, যে আই এম নট দ্য মেইন গাই। আমি সবসময় ব্যাক স্টেজে, তো ব্যাটম্যান পুরা, ব্যাটম্যান, যে আমি ব্যাক স্টেজে থাকি। I set the strategies, how it's gonna be, how it's gonna work. I look after bringing in investments. I look after making relations with the right people. But there are certain people who I can count in to run my business. আমার ফার্মটা একজন ফুল জিনিসটা দেখতেছে, আমার ওটা নিয়ে কোনো টেনশনই করতে হয় না। আমি উইকেন্ডে যাই, আমার গরুগুলোকে দেখি, ওখানে আমি কতক্ষণ থাকি, গুড নেচারের মধ্যে কিছুক্ষণ থাকি। Also farm open করা একটা জিনিস হচ্ছে I wanted to be close to nature. So that was one of my needs, ultimate goals. হ্যাঁ, তো ওইটার জন্য ওইটা একজন দেখতেছে, আমার কিচেনটা একজন দেখতেছে, স্টুডিওটা যদিও আমরা দুজন মিলে দেখি, বাট মেইন যে টেকনিক্যাল পার্টটা আমার পার্টনার সেই জিনিসটা দেখছে। বাট আই লুক কমপ্লিটলি আফটার বিজনেস রিলেশনস, স্ট্র্যাটেজিস, এই জিনিসগুলো ব্যাক সাইড থেকে আমি দেখি। কোনোটাতে আমি ইন ডেপথে ঢুকি না, আমার জাস্ট জানতে হবে প্লাস না মাইনাস, আমি জাস্ট এই জিনিসগুলো ক্যালকুলেট করি। সো বিজনেস ডেভেলপমেন্ট পার্সপেক্টিভ থেকে যদি বলি, এটা বলবো না শুধু বাংলাদেশে, ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইডে যদি তুমি বলো, রিলেশন ইজ সামথিং দ্যাট গেটস ইউ আউট অফ দ্য বক্স এভরি টাইম। যেটা হয় যে তোমার অনেক ভালো স্কিলস আছে, তোমার প্রোডাক্ট অনেক ভালো, বেস্ট ইন দ্য মার্কেট, বাট ইফ ইউ ডোন্ট মার্কেট ইট এনাফ, হ্যাঁ, ইফ ইউ ডোন্ট পিচ ইট টু দ্য রাইট পিপল, ইউ উইল নেভার গেট ইট আউট অফ ইউর বক্স। ওইটা অ্যাপেলের মতো, অ্যাপেল এত সুন্দর ইনোভেটিভ প্রোডাক্ট করলো, যদি কি বলে স্টিভ জবস ঠিক মতো মার্কেটিং না করতে হতো, তার জিনিসটা হতো না। আর হচ্ছে যে না, আমার যেমন এখানে যখন নাকি সাপোজ ধরো, ইনফ্যাক্ট দিস পিপল যারা আমার বিজনেস রান করতেছে, ইফ আই ডিডন্ট নো দেম, আমি হয়তো এই বিজনেস গুলো আমি চালাইতেও পারতাম না বা করতেও পারতাম না, হ্যাঁ, বিকজ আই নো দেম এন্ড আই ট্রাস্ট দেম। ওরা বিজনেস রান করতেছে, আমার ইনভেস্টমেন্ট দরকার, ইফ আই নো দ্য রাইট পিপল, তারা আমার বিজনেসে ইনভেস্ট করবে, হ্যাঁ, ইফ আই নো দ্য রাইট কাস্টমার বেস, আচ্ছা এদের সাথে আমার রিলেশনস ভালো, দে অ্যাট লিস্ট ট্রাই মাই প্রোডাক্ট ওয়ান্স দে ট্রাই ইট, দে গেট হুকড, হ্যাঁ, তারা আচ্ছা জিনিসটা ভালো, let's try it again, then they become my customers. ব্যাপারটা হচ্ছে এরকম। ইনফ্যাক্ট আমি এখন যে জব করতেছি, আমি পাঠাওতে ছিলাম বা কারেন্ট যেখানে আছি পার্পল প্যাচ, সেখানেও আমাদের পুরো বিজনেসটা চলে কিন্তু রিলেশনস এর উপর। আমিও যে সার্ভিসটা দিতেছি, আর একটা এবিসি এজেন্সিও সেম সার্ভিসটা দিতেছে, বাট ও ক্লায়েন্টকে চিনে, আমিও ক্লায়েন্টকে চিনি,
বাট ক্লায়েন্ট আমাকে কাজটা দিচ্ছে কেন? কারণ ক্লায়েন্টের সাথে আমার রিলেশন ভালো। ইটস নট লাইক যে আমি খুব রকেট সায়েন্স করে খুব আহামরি অনেক কিছু দিতেছি, ইটস দ্য সেম থিং, ও যেটা দিতেছে আমিও সেই জিনিসটা দিচ্ছি, বাট ইট কমপ্লিটলি ডিপেন্ডস অন দ্য রিলেশনস। ইনফ্যাক্ট আমাদের যে আলটিমেট রেজাল্টসটা যে আসবে সেই রেজাল্টসটাও উইল বি সিমিলার, 19-20 হয়তো হবে, হ্যাঁ, বাট ওই যে আমার রিলেশনটা ভালো, এই জিনিসটা আমি এই জিনিসটাই হচ্ছে পুরো বিজনেস ডেভেলপমেন্টের আমি মনে করি, আমার পয়েন্ট অফ ভিউ থেকে যদি মনে করি, বিইং ইন গুড রিলেশনস উইথ দ্য রাইট পিপল গেটস ইওর বিজনেস ডান। তাহলে কি মানে আমার কথা ঠিক মতো বলতে জানতে হবে অবভিয়াসলি, কারণ রিলেশন যখন বিল্ড করব, মানে is it really important that I should invite my customer to a potential coffee date or something like that? আমি আমার কাস্টমার ক্লায়েন্টসদেরকে নিয়ে আই গো আউট ফর কফি, আই গো আউট ফর লাঞ্চ, আই গো আউট টু পার্টি উইথ দেম, সো এন্ড দ্যাটস হাউ আই বিল্ড মাই রিলেশনস, দে বিকাম মাই ফ্রেন্ডস। হ্যাঁ, অযথা আমি রাস্তা দিয়ে আমি যাইতেছি এক জায়গা থেকে একটা মিটিং থেকে আমার অফিসে ব্যাক করতেছি, মাঝখানে আমার ক্লায়েন্টের অফিস পড়লো, আমি স্টপ করে, ভাই কি করেন? ভাই বসে আছি বা কাজ করতেছে, আচ্ছা নিচে আমি একটা বিড়ি খাই, Just simple talks. ওভার আ বিড়ি আই পিচ an entire idea. Next I go to my office, I send a plan to them, they send me a work order, কাজ done. Wow. ঠিক আছে, দ্যাটস হাউ থিংস আর ডান। তুমি যত ভালো প্রোডাক্ট বানাও, তুমি যত সুন্দর প্রেজেন্টেশন বানাও, নোবডি রিডস প্রেজেন্টেশন, নোবডি পুরোটা জিনিস কেউ পড়ে দেখার কারো টাইম নেই। হ্যাঁ, মানে 100%-এর মধ্যে আমি বলবো 90% আছে যারা পুরো জিনিসটা পড়ে দেখার টাইম নেই। দে ট্রাস্ট অন ইউ, দে হ্যাভ দেয়ার ফেইথ ইন ইউ। হ্যাঁ, সো ওয়ান্স দে হ্যাভ দেয়ার ফেইথ ইন মি, দে নো দ্যাট আই ওয়ন্ট ফেইল দেম। সো দ্যাটস হাউ আই গেট দ্য বিজনেস ডান। It's actually one of the main important points of business development actually. যদি একটা ভালো রিলেশন না হয় তাহলে কাস্টমার বায়ারকে দিবে না, বায়ার কাস্টমার থেকে এরকম নিবে না। তো আর ইউ অ্যাকচুয়ালি প্রাউড দ্যাট ইউ হ্যাভ দিস স্কিল? আপনি কি মানে বলবেন যে না আমি একটা ভেঞ্চার ক্যাপিটালিস্ট, আই এম প্রাউড ইন মাই কমিউনিকেশন স্কিলস এন্ড দিস ইজ দ্য প্রাউড প্রজেক্ট দ্যাট আই ডেল্ট উইথ? ওই কোন প্রজেক্টটা হবে এরকম? তাহলে প্রজেক্টের ক্ষেত্রে লাইক ওয়ান স্পেসিফিক প্রোডাক্ট অর ওয়ান স্পেসিফিক ডিল দ্যাট ইউ প্রাউড অফ। I'm proud of the things I have built myself, not the things যেটা আসলে আমরা থ্রু মাই জব, আমি অনেক প্রজেক্টস নিয়ে কাজ করছি আমরা। ইনফ্যাক্ট দ্য এজেন্সিজ আই ওয়ার্কড উইথ, ওখানে ওয়ান অফ দ্য বিগেস্ট কন্ট্রাক্টস কেম থ্রু মি। হ্যাঁ, ক্যান ইউ নেম সাম ইফ ইউ ক্যান? আই ক্যান নট আচ্ছা, এট দ্য মোমেন্ট, অলরাইট। হ্যাঁ, বাট একটা বড় এনজিওর সাথে আমি আমার পাঠাওয়ার আগে যেখানে ছিলাম, তার আগে যেখানে ছিলাম, একটা এনজিওর থেকে একটা প্রজেক্ট নিয়ে আসি। ইট ওয়াজ worth one single contract worth 1 crore, Whoa. and that was the biggest contract of that agency. So এটা আমি এটা ওখানে ঢুকাই দিই, এই প্রজেক্টটা ইন করি, দেন আমি ওখান থেকে বের হই। অলসো পাঠাওয়ার আগে যেখানে ছিলাম সেখানেও they catered to some really boutique clients, very small niche brands, but ওরকম কোনো বড় কর্পোরেট ক্লায়েন্ট ছিল না। I was the first one to bring in a corporate client, যেটা মানে বড় একটা ইন্টারন্যাশনাল বড় buyer ছিল আর কি। ইয়েতে এজেন্সিতে নিয়ে আসি। Then but that was my job. They hired me for this specific reason, to get these sort of clients. Did you get any কমিশন কিছু পাইছেন নাকি ওই ডিল থেকে? না, আমি আন্ডার দ্য টেবিল কমিশনস অনেকেই ডিলিংস করে, UTS. হ্যাঁ হ্যাঁ, লট অফ পিপল ডু দ্যাট। এই ইন্ডাস্ট্রিটাই এমন, এটা আমি এখানে আমার হাইড এন্ড সিকের কিছু নাই। যারা এই পডকাস্টটা দেখতেছে ওনারাও জানে ডিপি। That's how it works actually. That's how it works. এন্ড আসলে এই ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে, বেনিফিটস ওয়াইজ যদি বলি, এক স্যালারি ছাড়া আসলে আর কোনো বেনিফিটস নাই। Right. সো when they do this, they do it because of the relations as well, because they get some benefits out of it. হ্যাঁ, so আর আমাদের, হ্যাঁ, ডেফিনেটলি আমাদের কেপিআই বেসিসে কোনো কিছু টার্গেট মিট আপস করলে আমাদের কমিশনস ছিল, বাট দিস টার্গেটস আর সো হাই, স্পেসিফিক্যালি এই এজেন্সি লাইনগুলোতে, যে আসলে তুমি এক মাসে এটা ওইভাবে মিট করতে পারবে না। মেবি ইউ 12 মাসের মধ্যে তুমি 1 মাস বা 2 মাস, মেবি ইফ ইউ রিয়েলি লাকি, হ্যাঁ, যে এরকম মিট করতে পারবা, আর তুমি সবসময় জিনিস মিট করতে পারবে না। সো আই নেভার রিলাইড অন ইট। পাঠাতে যখন ছিলাম, সিন্স অ্যাকুইজিশন ওয়াজ ডিরেক্টলি রিলেটেড টু সেলস, মানে আমার মার্চেন্ট অ্যাকুইজিশন সেলস ছিল, হ্যাঁ, উই আর্নড আ লট অফ মানি দেয়ার, বিকজ সেলস এর মধ্যে তখন ডিরেক্ট কমিশনস থাকে, আর ওইটা তো টোটালি তোমার আসলে এখানে কোনো ক্রিয়েটিভ আইডিয়া পিচ করার কিছু নেই, ইটস আ প্রোডাক্ট, ইউ সেল ইট।
সো সেইটার জন্য আসলে যে কেপিআই গুলা ছিল, মোস্ট অফ দ্য টাইম মাই টিমমেটস মেট দোজ টার্গেটস এন্ড আই এম প্রাউড অফ দেম। ক্রিয়েটিভ পার্টটা তো আসলে মূলত সেল কিভাবে সেলিংটা করবেন ক্রিয়েটিভলি আপনি। ইটস অ্যাবাউট ইউর ওয়ার্ডস, কিভাবে What's তুমি your- হ্যাঁ। কমিউনিকেট করতেছো, রাইট, কিভাবে কথা বলতেছো, কাকে কনভিন্স তো করতেছো। উলফ অফ ওয়াল স্ট্রিটের মতন। ইটস সর্ট অফ লাইক Give me 5 minutes of it, I will give $50,000 এরকম কিছু একটা। it's like that. So ওখানে it was easier to get commissions, বাট আমার প্রিভিয়াস জবস গুলো থেকে আসলে আমি কখনোই কোনো কেপিআই বোনাস কমিশন না। সেগুলো কখনোই ইয়ে করিনি। অ্যাজ ইউ আস্ক যে আমি আসলে প্রাউড কি নিয়ে, আমি প্রাউড হচ্ছে দ্য বিজনেসেস আই হ্যাভ স্টার্টেড। হ্যাঁ, I মানে rather than earning money from there, I'm more more proud of the things যে আমার কখনো বাসায় দুধ কিনে খাইতে হয় না। হ্যাঁ, That's a really big claim. হ্যাঁ, আমি Proud. আমি ইয়ে আমার ফার্ম থেকে ডিরেক্টলি ফ্রেশ দুধ এনে আমি খাইতে পারি। হ্যাঁ, আই এম হ্যাপি উইথ দ্যাট। আমার ফাস্ট ফুড খাইতে হলে আমার রেস্টুরেন্টে যাইতে হয় না। আপনার ওখান থেকে খেয়ে আমি ফেলেন। প্রত্যেকদিন আমার অফিস শেষ করে আমি আমার কিচেনে যাই, কিচেনে গিয়ে বসি, আমার পার্টনারের সাথে আড্ডা দিই, অ্যান্ড আই আস্ক মাই শেফ হোয়াট এভার আই ওয়ান্ট দেম টু মেক। আমার যেটা খাইতে মন চাইছে তো আমাকে এটা বানায় খাওয়ায়। হ্যাঁ, সো পিপল গো টু রেস্টুরেন্ট স্পেন্ড লট অফ মানি। হ্যাঁ, এমন না যে আমি এই ব্যবসা করে টাকা কামায় ফাটাই ফেলতেছি, নট দ্যাট। বাট আমার 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 প্রাইড পয়েন্ট হচ্ছে ওইটাই যে আমি দিন শেষে আমি একটা জায়গায় যে বসে নিজের মতন করে বসে আরামসে বসে আমি শুয়ে বসে যেমনে খুশি বিড়ি খাইতে খাইতে হইলো আমি বসে আমি পাস্তা খাইতেছি, আমি মিট বক্স খাইতেছি, যেরকম যেমন It's your own ecosystem. ইকোসিস্টেম আমি আমার জায়গায় বসে ইয়ে করতেছি। হ্যাঁ, আই ডোন্ট হ্যাভ টু স্পেন্ড মানি, আই ডোন্ট হ্যাভ টু বাই ইট। হ্যাঁ, আমি এই এই রেস্টুরেন্টে গিয়ে যেটা খাইতে পারতাম আমি এখানে আমার শেফকে বলছি আমাকে সেই জিনিসটা বানাই দিচ্ছে। হ্যাঁ, আই এম প্রাউড অফ দ্যাট। দেন আমার থ্রু দিস বিজনেসেস আমার ফার্মে 5-6 জন কাজ করে, আমার কিচেনে 3-4 জন কাজ করে। আই এম হ্যাপি যে এই ছেলে পেলে গুলা আমার থ্রুতে একটা ইনকাম সোর্স, ওদের একটা ইনকাম সোর্স জেনারেট হইতেছে। আমি তারা তাদের লাইভলিহুড আমার এখান থেকে তারা ম্যানেজ করতে পারতেছে। আই এম প্রাউড অফ দ্যাট। সো এটাকে এখন যত বড় স্কেলিং করতে পারি, এখন হ্যাঁ, জব করে বিজনেস হ্যান্ডেল করা এটা আসলে খুব ডিফিকাল্ট। সপ্তাহে 7 দিন কাজ করতে হয়, সপ্তাহে 7 দিনে আমার চিন্তা করতে আই নেভার গেট এ ব্রেক। এটা খুব ডিফিকাল্ট হয়ে যায় লাইফে, মানে আমার পার্সোনাল লাইফের মধ্যে অনেক প্রেশার ক্রিয়েট করে। বাট আই বিলিভ দিস ইজ হোয়াট ইজ মাই হবি। হ্যাঁ, আমার Your calling. মাই কলিং। আমি ছোটকালে ভিডিও গেমস খেলতে খুব ভালো লাগতো, বাট একটা সার্টেন এজে আসার পরে ভিডিও গেম খেলার টাইম পাই না। আই স্টিল লাভ টু প্লে। I can relate to that. We both can relate to that. My founder গেম and me. খেলতে টাইম পাই না। এই বিজনেস গুলো যে করতেছি এখান থেকে আমার খুব আমি আর্ন করে একদম আমি অনেক বড় লোক হয়ে গেছি, নট দ্যাট, বাট স্টিল এইটার পিছনে আমি টাইম দিচ্ছি বিকজ আই লাইক ইট। আমার এটা করতে খুব ভালো লাগে। হ্যাঁ, ইটস ভেরি স্ট্রেসফুল। আজকে তোমার এই সমস্যা, কালকে ওই এই সমস্যা, সমস্যা শেষ নাই। সমস্যার কোনো শেষ নাই। আজকে এসে আমার এখানে ঘাস চাষ করার জমি একটা এবিসি রিয়েল এস্টেট কোম্পানি এসে ওখানে বালু ফালাই দিচ্ছে। তখন কি করেন? Like what do you do then? তারপরে চেঁচামেচি কতক্ষণ করছে, যে কেন এখানে এটা আমাদের জমি, এখানে আমাদের জমি লিজ দাও, কেন আপনার এখানে বালু টালু ফালাবেন আপনাদের? ও আমরা ভুলে ফালাই দিচ্ছি। হ্যাঁ, ভুলে ফালাই দিচ্ছি। ভুলে কেমনে এক ট্রাক বালু পড়ে যায়, অদ্ভুত। দ্যাটস দ্য স্ট্র্যাটেজি। ওরা করলো কি, ভুলে ফালাই দিয়ে তারপরে বলবো কি, আচ্ছা ঠিক আছে এখন তো বালু তো ফালাই দিছি, আপনি এই লিস্টটা তাহলে আমাকে দিয়ে দেন, এই একটা এবিসি অ্যামাউন্ট অফ টাকা দিয়ে দেন। ইউ ক্যান ফাইট উইথ দেম। পুলিশকে ডাকছি, পুলিশ ওয়ার লাইক আচ্ছা দেখেন ওনাদের সাথে তো গ্যাঞ্জাম করে লাভ নাই, আপনারা একটা সেটেলমেন্টে চলে আসেন। হোয়াট এভার ইউ ডু ইভেনচুয়ালি ইউ আর দ্য লুজার, আই এম দ্য লুজার হিয়ার। ঠিক আছে, করলাম, সেটেলমেন্ট করলাম। আমার ওখানে বীজ দেওয়া ছিল, ক্রপস গ্রো হবে, ওখানে বালু টালু ফালা দিয়ে সব নষ্ট করে দিচ্ছে। তারপরে আমরা একটা ওটা যে ক্ষতিপূরণ, ওটা আমরা ক্ষতিপূরণ নিলাম, দো কমপ্লিট ক্ষতিপূরণটা পাইনি, যতটুকু পাইছি। সো এই ধরনের। তারপরে আরেকদিন আমি কিচেনে গেলাম, আমার শেফ হঠাৎ করে এসে বম ড্রপ করলো, ভাইয়া আমি আগামী মাসে, মানে ও আমার হেড শেফ, ওয়াও। হ্যাঁ ভাইয়া আগামী মাস আমার লাস্ট মাস, কেন? আমি বিদেশ চলে যাচ্ছি। হ্যাঁ, Out of nowhere. সবাই বিদেশ চলে যাচ্ছে, পর্তুগাল যাবে। কয়েকদিন আগে তো পর্তুগালের একটা পোস্টও দেখলাম যে দিস ইজ নট বাংলাদেশ, আর বাংলাদেশ থেকে সবাই মানুষজন পর্তুগাল যাচ্ছে, তো চলে যাবে এরকম আর কি। ইটস এন এভরি ডে ইজ এ নিউ হেডেক, বাট আই এম সার্ভাইভিং ইট, আই এম লাইকিং মাই স্ট্রাগল, আই এম লিভিং থ্রু ইট, অ্যান্ড আই এম ডেভেলপিং দিস।
না, I would say like আপনার এসব কথা শুনে মনে হচ্ছে যে like this whole ecosystem that you're building, it's running on trust. It's running on trust. রানিং অন ট্রাস্ট, যে আপনার কো-ওয়ার্কার্স পরে ওয়ার্কার যে শেফ বললেন, ওনাদেরকে ইউর ট্রাস্টিং উইথ অ্যাকচুয়ালি ইউর 100% যে আপনার টাকা মেরে খাবে না বা আপনার পিঠ পিছে আপনাকে চাকু মারবে না। সো হাউ ডু অ্যাকচুয়ালি ফাইন্ড দিস কাইন্ড অফ পিপল? মানে দেখলে এখন দেখা যায় যে কাউকে বিশ্বাস করা যায় না এই দুনিয়াতে। মেবি আই গট লাকি, অথবা বলবো যে লাকি হওয়ার হচ্ছে আসলে আল্লাহর ব্লেসিংস আছে আমার উপর। অফ কোর্স One way or other, I have met the right people somehow. আড্ডা দিতে গেছি, এর সাথে পরিচয় হলো, জব করতেছি, এর সাথে পরিচয় হলো। তো এইভাবে বেসিক্যালি আই মেট মাই পার্টনার্স। দেন আমার সাবঅর্ডিনেট বা টিমে যারা কাজ করতেছে আমার বিজনেস গুলোতে, ফার্স্টে আমি আসলে মানুষের চেহারা দেখে, মানে when you are in business development or when you are in relations, ক্লায়েন্ট রিলেশনস যখন তুমি কাজ করো, ইউ পিক আপ সার্টেন কিউজ। তুমি আসলে মানুষের ভাবভঙ্গি, চেহারা, এক্সপ্রেশন দেখলে তোমার গাট ফিলিং থেকে কাজ করবে যে শুড আই ট্রাস্ট হিম অর শুড আই ট্রাস্ট হিম। ঝাপলা থাকতে পারে। হ্যাঁ ঘাপলা থাকতে পারে। সো এটা মেবি আমার ভিতরে অটোমেটিক্যালি চলে আসছে। সো ওইভাবে আসলে এখন আমি যাদের সাথে কাজ করি, যারা আমার সাথে কাজ করে, দে ট্রাস্ট মি এন্ড আই ট্রাস্ট দেম। হ্যাঁ, আমি তাদের হাতে অনেক সময় টাকা পয়সা ক্যাশও তাদের হাতে থাকে, আমি পরে যখন এটা তুলে নিই, বাট অ্যাটলিস্ট আই ট্রাস্ট দেম যে হ্যাঁ ওর হাতে যদি এখন আমার 1 লাখ টাকাও যদি ওর হাতে থাকে, ও অ্যাটলিস্ট এটা নিয়ে পালা যাবে না। তো এমন হয় না যে এটা হয় নাই, অবশ্যই এটা হয়েছে, বাট উই রিকভারড ফ্রম ইট। ভুল থেকে তো মানুষ শিখে আর কি। মানুষ শিখে, ডেফিনেটলি শিখে। অনেককে আসলে অনেক বেশি ট্রাস্ট করাও উচিত না, আবার মানে ইট শুড অলওয়েজ বি ইন আ ব্যালেন্স। আমি সবসময় যেন একটা জিনিস আমি ফিল করি বা প্র্যাকটিস করি যে কখনো আই এম নট দ্য বেস্ট, আই এম নট দ্য ওয়ার্স্ট, I just like to be in the middle. Then I get to experience both side of things. I always try to stay in balance. That's actually smart. আমার মাও কিছুটা সেম কথা বলে যে মানে ট্রাস্ট বাট জাস্টিফাই। মা একটা কথা বলে, বন্ধু চয়ন করো ধীরে, না সরি, রাস্তা পার হও ধীরে, বন্ধু চয়ন করো আরো ধীরে। সো ইট ইজ অ্যাকচুয়ালি হাউ আই মেট মাই ফাউন্ডার, মাই ফ্রেন্ড, মাই পার্টনার। আমাদের দেখা একটা আড্ডা থেকেই হয় আসলে, বন্ধুদের আড্ডার মধ্যে ও আসে একদিন র্যান্ডমলি, তো বন্ধু দেখা হইলো, এভাবে র্যান্ডমলি করতে করতে আসলে পরে শুনি ও কিছু পার্ট টাইম জব টপ করে, ফ্রিল্যান্সিং করতো তখন। আমাদের একটা রানিং জোক ছিল ফ্রেন্ডদের মাঝখানে, বলুন নাকি দোস্ত এটা নিয়ে? সো ওরে জব ডাকতো, বিকজ হি ইউজড টু ডু জব। হাউ অরিজিনাল, রাইট? সো কিছু ফ্রেন্ড ছিল মজা নিত। আই ওয়াজ লাইক, আচ্ছা what is he doing? What's the one thing that he's doing differently than me? আমরা প্রায় সিমিলার এজে, ওর কেন, why is he so busy? এটা খুব আসলে মনে আসতো যে ও কেন বিজি থাকে। তারপর এরকম কোশ্চেন করতে করতে জানতে পারলাম ফ্রিল্যান্সিং করে। তারপর একদিন আমি বললাম যে দোস্ত তোর এক্সট্রা কোনো কাজ আছে নাকি? লাইক শিওর, ফাইন। এভাবে করতে আসলে পরে আই স্টার্ট ফ্রম ওয়ার্কিং উইথ হিম, দেন ওয়ার্কিং টুগেদার। এভাবে আমাদের জার্নিটা শুরু হয় আসলে। এরকম অনেকে কিছু ডিল ছিল যেটা ডিডন্ট ওয়ার্ক আউট ফর আস, মানে অনেক ইনভেস্টর স্টোরিজ। উই ট্রাইড হ্যাভিং ইনভেস্টার্স ইন আওয়ার বিজনেস বাট ডিডন্ট ওয়ার্ক আউট, কারণ কি বলবো, বাংলাদেশের ইনভেস্টরের সাথে ভালো সম্পর্ক হয় না আমাদের। বলছে এক কথা, দিছে আরেক কথা। সো ডু হ্যাভ এনি স্টোরিজ লাইক দ্যাট? এরকম আসলে আমি ইনভেস্টর ঝামেলা বা ফ্রেন্ডস ইনভেস্টরের ঝামেলা বলতে আমার I've had very few investors. I myself is an investor. But যখন আমার ইনভেস্টমেন্টের প্রয়োজন হয়েছে, আমি আমার প্রফেশনাল পুল থেকে কখনো কাউকে রিচ আউট করি নাই। আমার ফিলোসফি হচ্ছে if I need investment for my business, I completely reach out to people I don't know. মানে টোটালি আমার প্রফেশনাল পুল থেকে বের হয়ে করছি। এটা একটা আমার থট প্রসেস ছিল। লাইক ইজ ইট রিলেটিভ নাকি রিলেটিভ থেকে আরো মানে অচেনা কারো কাছ থেকে? আমি আসতেছি রিলেটিভের ব্যাপারটা আসতেছি। সো আই লুক ফর ইট, ইনভেস্টার্স খুঁজছি, পাই নাই। দেন আই ওয়াজ ডেসপারেট, সো আই ওয়েন্ট টু ফ্যামিলির কাছে চাইছি। অ্যান্ড এটা তোমাদের লার্নিং এর জন্য, আমিও আই লার্নড দ্য হার্ড ওয়ে, তোমাদের জন্য বা সবার জন্য একটা মেসেজ। যখন বিজনেস করবা, জীবন ফ্যামিলির থেকে কিছু চাবা না। রুল অফ থাম, নেভার। One, because they will never trust you. সে
অন্য একজন অজানা মানুষকে 1 কোটি টাকা দিয়ে সে ইনভেস্ট করে লস খায় বসতে হবে, আর তোমাকে 5 লাখ টাকা দিয়ে তার কলেজে, বাট সে না আমার আপনজন। হ্যাঁ হ্যাঁ, বা তার কলেজে অনেক কাঁপবে। হ্যাঁ, আর নাম্বার 2 হচ্ছে, ইফ ইউ ডু টেক ইনভেস্টমেন্ট ফ্রম ইউর ফ্যামিলি, অনেকেই করে, বাংলাদেশে অনেকেই করে, ইফ ইউ ফেল, হ্যাঁ, ইটস গোনা রুইন ইউর রিলেশন উইথ ইউর ফ্যামিলি। হ্যাঁ, সো এই জন্য যেমন আই ট্রাইড গেটিং ইনভেস্টমেন্ট ফ্রম মাই ফ্যামিলি, বাট দেন ইভেনচুয়ালি আই স্টপড। আমার দরকার নেই ইনভেস্টমেন্ট। হ্যাঁ, আমি আমার যা আছে আমি এই দিয়ে চালাবো, আমি আমার বেতনের টাকা দিয়ে দরকার হলে আমার ব্যবসা চালাবো, কিন্তু আমি ফ্যামিলির থেকে ইনভেস্টমেন্ট নিব না। হ্যাঁ, কামিং ব্যাক টু হোল ইকোসিস্টেম থিওরি। হ্যাঁ, আমি আমার ফ্যামিলির থেকে টাকা নিয়ে চালাবো না, আমি নিজের মতন করে চালাবো। আমি বাইরের থেকে ABC এনি পার্সনের থেকে আমি টাকা নিব, ইনভেস্টমেন্ট নিব, ব্যবসা চালাবো, তাকে প্রফিট দিব, তোমার ফ্যামিলি। বিকজ কি, এটা আসলে এটা হয়তো তুমি যখন ওই স্টেজে যাবা, হয়তো তোমার সাইকোলজিটা এরকম হয়ে যাবে। কেন বলি, তোমার বাবা মা বা তোমার এন্টায়ার ফ্যামিলি তোমাকে দেখছে ছোটকাল থেকে তুমি খেলতে 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 বড় হয়েছো। নো ম্যাটার হোয়াট ইউ ডু ইন ইউর প্রফেশনাল লাইফ, তারা কিন্তু তোমার প্রফেশনাল লাইফে তুমি কত বড় হ্যাডম ওরা দেখে নাই। হ্যাঁ, এটা তোমার ওয়ার্ক লাইফের মানুষরা বলতে পারবে। হ্যাঁ, সো দ্য স্কিলস ইউ হ্যাভ, ওইটা ওনারা আসলে কখনো এক্সপিরিয়েন্স করার সুযোগই পায়নি, দেখে নাই কখনো কিরকম পারফর্ম করে। তুমি এই জিনিসটা ওরা জানি না আসলে। তুমি অফিসে যখন যাও বা তুমি তোমার ওয়ার্ক প্লেসে, ইউর এ ডিফারেন্ট পার্সন, এট হোম ইউর এ ডিফারেন্ট পার্সন। হ্যাঁ, তারা তোমাকে দেখছে কি, সীমান্ত ওই যে হাফ প্যান্ট পরে ছেলেটা, হ্যাঁ, নিকডুকালে খেলতো, ইয়ে কি বলে, ন্যাংটা গেলে ছেলেটা একটা ছোট্ট হাফ প্যান্ট পরে নাকের মধ্যে সর্দি নিয়ে ইয়ে নিয়ে ঘুরতেছে, একটা খেলনা নিয়ে ঘুরতেছে, ভাঙতেছে, এগুলা করতেছে। তাদের কিন্তু মাইন্ডসেটটাই এরকম যে তুমি তোমার বাবা মায়ের ছেলে, হ্যাঁ, ইউর দেয়ার কিড। হ্যাঁ, ও এখন ব্যবসা করার জন্য টাকা চাইতেছে। দিস থট প্রসেস ইজ ভেরি অ্যাবসার্ড টু দেম। হ্যাঁ, তার তো মানুষ অনেকে দেখি যে দে লুক ফর রেসপেক্ট, যে আমার ফ্যামিলি আমাকে রেসপেক্ট করবে। ইটস এ রং কনসেপ্ট ব্রো। তুমি তোমার ফ্যামিলি থেকে তুমি যে রেসপেক্টটা তুমি বাইরের মানুষের থেকে বা ওয়ার্ক প্লেস থেকে, প্রফেশনাল লাইফ থেকে যে রেসপেক্টটা তুমি পাবা বা যেটা তুমি এক্সপেক্ট করতে পারো, এটা তুমি তোমার ফ্যামিলি থেকে এক্সপেক্ট করতে পারো না। বিকজ ইউর ব্লাড রিলেটিভ, দে হ্যাভ সিন ইউ এট ইউর ওয়ার্স্ট, দে হ্যাভ সিন ইউ এট ইউর সিলিয়েস্ট সিচুয়েশনস, they have seen you in situations no other people have seen you like that. হ্যাঁ, সো তারা কখনো ওইভাবে তখন তুমি যখন যে বিজনেস ওয়াইজ বা প্রফেশনাল ওয়াইজ তাদের সাথে যখন কথা বলতে যাবা, they just laugh it off. হ্যাঁ, তাদের জিনিসটা অবাকই লাগে। কথায় বলেন ওই যে বাবারা তো বলে, বাবা মারা, তুই আমাদের চোখে কখনোই বড় হবি না, এখনো বাচ্চা আছিস তুই আমাদের চোখে। It's like that. বাচ্চা মনে দেখবে, it's not just your parents, তোমার কাজিনস, খালা, মামা, চাচা, তারা সবাই তোমাকে ওইভাবে দেখবে, ইউ জাস্ট আ পার্ট অফ দেয়ার ফ্যামিলি। ওই যে ছোট্ট আমার ভাইস্তাটা, আমার ভাইটা, আমার বউ, এরকম আর কি। সো বাট তুমি যে একজন এখন একজন এন্টারপ্রেনিউর, একজন বিজনেসম্যান, একজন পডকাস্টার, একজন মিডিয়া পার্সোনালিটি, ওইভাবে দেখবেন। আই এম প্রিটি শিওর সাকিব খান যখন তোর বাসায় যায়, হি ইজ নট সাকিব খান, হি ইজ দ্য ফাদার অফ দ্য চাইল্ড, রাইট, হি ইজ আ ড্যাড। তো ব্যাপারটা এরকম আর কি। সো মানে are you going to do the same with your own kid? যদি আপনার, if you don't mind, আপনার বাচ্চাদের এসে বলে যে বাবা আমি এরকম এক্স বিজনেস করবো, I need B amount of money, would you see them as a like এ তো ছোটবেলা থেকে দেখছি তোর আমি, নাকি would you think in a like a venture capitalist mindset? যেমন আমি এখন এই জিনিসটা ফেস করছি দেখে I will think in both ways. হ্যাঁ, কিভাবে? নাম্বার 1, আমার মেয়ে এসে আমার কাছে একদিন বললো, বাবা I need investment. First of all, আমি তাকে ওইভাবে বড় করবো যেন কখনো সে আমার কাছে ইনভেস্টমেন্ট চাইতে না হয়। নাম্বার 2, ইভেন ইফ শি ডাজ নিড মাই হেল্প, মাই ইনভেস্টমেন্ট, আমি অবশ্যই তার বিজনেস, সে যে বিজনেসটা করতেছে ফিজিবিলিটিটা আমিও জাজ করবো। তখন আমি একজন ইনভেস্টরের মতো চিন্তা করবো, নট অ্যাজ হার ফাদার। এখন হ্যাঁ, বাট অ্যাজ হার ফাদার আমি তাকে এটা সাজেস্ট করবো, হোয়াট থিংস নিড টু হ্যাপেন ইন হার বিজনেস, হোয়াট থিংস নিড টু বি ফিক্সড, এটার ফিজিবিলিটি চেক। ও যদি, বিকজ তুমি একটা পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করো, when you are starting a business, it's your baby. It is. তুমি তখন ইমোশনালি চিন্তা করবে, no matter what you do. আমি ইমোশনালি আমার বিজনেসে চিন্তা করি, আমার ব্যবসা লস হয়ে মাঝে মাঝে বন্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা, বাট স্টিল আই থিঙ্ক ইমোশনালি, হ্যাঁ, বন্ধ করে দিব না, কষ্ট করে তো খুললাম, একটু কষ্ট করে খুললাম, চালাই দেখি। হ্যাঁ, দ্যাটস হাউ ইউ থিঙ্ক। বাট যখন কিন্তু থার্ড পার্সনকে জিজ্ঞেস করবা, তারা যদি অ্যাকচুয়ালি ভালো মাইন্ডসেটে তোমার সাথে কথা বলে বা ভালো ইয়েতে যদি
মানে কনস্ট্রাকটিভলি যদি চিন্তা করে বা কনস্ট্রাকটিভ অপিনিয়ন তোমাকে দেয়, তখন তারা তোমাকে বলবে না যে বন্ধ করে দাও বা এরকম নেগেটিভ। তারা লজিক্যালি তোমাকে জিনিসটা বুঝাবে। সবকিছু তো সলিউশন এটা যে ফেল করতেছে বন্ধ করে দাও, নট দ্যাট। এভরিথিং হ্যাজ ইটস ওয়ে অ্যারাউন্ড ইট। সে যদি ওইভাবে অবজার্ভ করে জিনিসটা, এখানে আসলে তোমার কোন কোন পয়েন্টটা ফিক্স করতে হবে, ওই জিনিসটা তোমাকে বলবে যে তুমি এই এই জিনিসগুলো ঠিক করো, তাইলে তোমার এই জিনিসটা লাইক অ্যান আউটসাইডারস মাইন্ড। লাইক অ্যান আউটসাইডার। তোমার এটা এটা সব 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 ক্ষেত্রে সব সময় এটা প্রয়োজন আছে। হ্যাঁ, বিকজ তুমি একটা জিনিস, তোমার নিজের জিনিসটা তুমি যতটা ইমোশনালি চিন্তা করবা, ওই ওই থার্ড পার্সনটা আসলে ওইভাবে ইমোশনালি জিনিসটা চিন্তা করবে না। কিন্তু ও যদি কনস্ট্রাকটিভলি চিন্তা করে বা লজিক্যালি চিন্তা করে, সে তখন তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট আসলে ভিউটা বলতে পারবে। তোমার যেমন আমরা কাস্টমারদের রিভিউ নেই কেন, তুমি সার্ভিস দিতেছো, তুমি আমি অনেক কষ্ট করতেছি, আমি আমার বিজনেস স্টার্ট করছি, আমি মানুষের কাছে এই প্রোডাক্ট বেচতেছি, হ্যাঁ এটা পুরো জিনিস, এই প্রোডাক্টটা বেচতে আমার অনেক কাজ করতে হয়েছে, আমি চায়নার থেকে প্রোডাক্ট নিয়ে আসছি, আইনা আপনাদের কাছে বেচতেছি, ইমোশনালি চিন্তা হবে। হ্যাঁ আমার জিনিসপত্র তো একটু 19-20 তো হইতেই পারে, কিন্তু তুমি এজ আ কাস্টমারের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করো, সে তো টাকা দিয়ে জিনিসটা কিনতেছে। এখন সেই জিনিসটা যদি ও কোয়ালিটি যদি ভালো কোয়ালিটি না পায়, সেটা তোমাকে বলবে না? অবশ্যই বলবে। আর তোমাকে যদি বলে, সেটা তোমার সলভ করা তোমার দায়িত্ব না? সো নট জাস্ট কাস্টমার্স, মেবি আদার কাউকে তুমি কোনো একজন কোনো স্পেশালিস্টকেও জিজ্ঞেস করতে পারো যে আমি বিজনেসটা এইভাবে রান করতেছি, এম আই রাইট? লাইক অ্যান অ্যাডভাইজার। লাইক অ্যান অ্যাডভাইজার। হয়তো হইতে পারে যে তুমি একটা প্রোডাক্ট এনে তুমি এত টাকা খরচ করে ওর বাসায় প্রোডাক্টটা পৌঁছায় দিতেছো, বাট তুমি যদি একজন থার্ড পার্সনের ভিউ থেকে যদি দেখো, তখন সে তোমাকে বলবে হইতে পারে লজিস্টিক্যালি তুমি যে জিনিসটা করতেছো এটা হয়তো তোমার জন্য ফিজিবল না, মেবি ইউ ক্যান রিডিউস ইউর কস্ট ইন দিস ওয়ে অর দ্যাট ওয়ে, সো ইউ ক্যান গেইন সাম মোর প্রফিট। হ্যাঁ, তো তখন অনেকেও এটা তোমাকে বলতে পারে, বাট অ্যাজ আই সেড যে you in that case also you have to ask the right person. সবাইকে কি সবকিছু বলার কোনো প্রয়োজন নাই, আবার সবার থেকে অপিনিয়ন নেওয়ার তোমার দরকার নেই, বিকজ আমরা এখন একটা এমন ওয়ার্ল্ডে বসবাস করি যে আসলে কনস্ট্রাকটিভ অপিনিয়ন দেওয়ার চেয়ে ক্রিটিসিজম করার লোক বেশি। হ্যাঁ, বিকজ এটা আসলে মানুষকে দোষ দিব, আবার দোষও দিব না, যে আসলে আমরা সোশ্যাল মিডিয়াতে সবার সাকসেস স্টোরিজ খালি দেখি, এই সাকসেস স্টোরিজ এর পিছনে যে কত রকমের স্ট্রেস থাকে এটা কেউ দেখে না। হ্যাঁ, সো এভরিওয়ান সে ওফ ও তো খুব ভালো করতেছে, নজর দিয়ে দিল, তারপরে ধরো আচ্ছা ও আমাকে জিজ্ঞেস করতেছে, একটা ব্যাড আইডিয়া দিয়ে দিই, ব্যাড কমেন্ট করেই ফেলি। হ্যাঁ, যদি ওটা যদি এটা তোমাকে স্বীকার করবে না, আমি জিনিসটা স্বীকার করবে না, বাট ভিতর থেকে এই জিনিসটা অনেকের আসে। হয় লাইক অবভিয়াসলি একটা ব্যাড কমেন্টে পারপাস থাকে একটা, ইটস নট নেসেসারি দে আর ব্যাড পারসন। হ্যাঁ, বাট দ্য থিং ইজ এটা অনেক সব ভিতর থেকে অটোমেটিক্যালি তোমার তার সাইকোলজি থেকে এটা চলে আসে, এটা ইউ ক্যান নট কন্ট্রোল ইট। কিছু বন্ধু থাকে আরে কি মামা কি রে কি করলি, এরকম একটা হালকা একটু মসলা একটা কমেন্ট হয়ে গেল। সো তোমার সব ফ্রেন্ডসদের সাথে তোমার সবকিছু শেয়ার করতে হবে, নট দ্যাট। তোমার পার্সোনালি সবার সাথে এগুলো নিয়ে কথা বলতে হবে, নট দ্যাট। জাস্ট মেক আ ক্লোজ সার্কেল, যাদের সাথে তুমি আইডিয়াস এক্সচেঞ্জ করলে ইউ গেট সাম গুড আউটপুটস। হ্যাঁ, যেমন আমার আমার অনেক ফ্রেন্ডস ছিল একটা টাইমে, মানে মাই মম ওয়াজ কনস্ট্যান্টলি ন্যাগিং যে আমি বাসায় রাত্রেবেলা খাই না, দিনের বেলা বাইরে খাইতেছি, রাত্রেবেলা বাইরে খাইতেছি, 12টার সময় বাসায় আসতেছি, চিল করতেছি, পার্টি করতেছি, কোনো দিন বাসার মধ্যে আমাকে পাওয়া যায় না। বাট নাও কেউ নাই আমার ফ্রেন্ডরা। হ্যাঁ, আই হ্যাভ আ স্মল সার্কেল বিটুইন মাই পার্টনার্স, দে আর মাই ফ্রেন্ডস নাও, যাদের সাথে আমি দুটো কনস্ট্রাকটিভ আলোচনা করলে আমি দুটো কনস্ট্রাকটিভ ফিডব্যাক পাবো। আমার এখন আসলে এত বুলশিট নেওয়ার টাইমও নেই, ওই পেশেন্সটাও নাই, ওই টলারেন্সটাও আমার এখন আর নাই। It's like you time it grows. Like it's like you talk with 5 businessmen, you'll be the 6th businessman. Yeah. কিছুটা। If you hang out with 5 rich person, you'll be the 6th rich person. Right. Yeah, it's true in a sense যে আসলে তুমি যারা তোমাকে তারাই আসলে কিছু প্রপার গাইডেন্স দিতে পারবে যারা নিজে কিছু করছে। হ্যাঁ, তুমি এখন একটা টংওয়ালাকে গিয়ে যদি তুমি জিজ্ঞেস করো ই কমার্স রান করতে হবে কিভাবে, সে তোমাকে বলতে পারবে না। বাট তুমি একটা টংওয়ালাকে গিয়ে যদি তুমি টঙের বিজনেসের কথা জিজ্ঞেস করো, সে তোমাকে বলতে পারবে, রাইট? সো অ্যাজ আই সেড যে ইউ অলওয়েজ হ্যাভ টু ট্রাস্ট, রিচ আউট, ট্রাস্ট and ask the right person the right questions, তাহলে তুমি আসলে answers পাবা। You know, it's very interesting because I said a very very similar thing in one of our previous podcasts. আমাদের একদম very first podcast, যেটা episode 0 আমরা করছি আর কি, ফেসবুক আছে আমাদের, you guys can check it out, হালকা প্রমোশন হয়ে গেল। So ওখানে আমি বলতেছি যে I wouldn't listen to my mom and dad because আমার mom and dad didn't do business. বাবা চাকরি করে, মা চাকরি করে, এমন না যে ওনাদেরকে আমি কি বলে খারাপ মন্দ কমেন্ট করতেছে, এমন না।
I would actually listen a suggestion from someone who's doing something that I want to do. Because আমি যে খাবারটা খাবো আমি রিভিউ দেখবো তারই যে খাবারটা খেয়েছে আগে আমি তাদের রিভিউ দেখবো এমন না যে আমি যে খায় না দেখে না চিনিও না তাকে আমি জিজ্ঞেস করি ভাই খাবারটা কেমন সে বলবো ভাই চিনি তো না দেখি তো না কি বলবো তোমার আমি ইটস সিমিলার সামথিং লাইক দ্যাট যে আপনি আজকে বললেন ইটস ভেরি ইন্টারেস্টিং যে উই That's রেজোনেটেড how the world works. হ্যাঁ আসলে দুনিয়া এইভাবেই কাজ করে we believe what we see. Believe what we we see. believe what we experience. Also, and we trust the words of the people we really know. হ্যাঁ তোমাকে আমি এসে কালকে যদি বলি এই এই গলির এই রেস্টুরেন্টের খাবারটা খুব ভালো তুমি আমাকে চিনো না তোমাকে ট্রাস্ট করবো না অবভিয়াসলি না বাট ও যদি তোমাকে সে বলে তুমি নো ম্যাটার হাউ শিট অফ আ ফুড ইট ইজ তুমি ওর কথাটা ট্রাস্ট করে হলে একবার হলে যাবো, গিয়ে ট্রাই দেখবো। করবা রাইট সো দ্যাটস হোয়াট ইট ইজ এখন অনেস্টলি এআই আসছে মার্কেটে ইটস দ্য হোল মার্কেট ইজ শিফটেড ফ্রম হোয়াট ইট ওয়াজ বিফোর ইন 2020 Yeah. 20 সালের আগে থেকে তো এখন অনেকেই মাঝে মাঝে যখন রিডিট ঘাটাঘাটি করি আমি তখন কিছু ট্রেডে দেখি মানুষ দে আর অ্যাকচুয়ালি ন্যাগিং অ্যাবাউট দ্য জব ইন্ডাস্ট্রি দ্যাট ইটস অ্যাকচুয়ালি শিটি ইন্টারভিউজ ডাকে না দে ডোন্ট রিচ আউট টু ইউ কিছু মিমও থাকে মাঝে মাঝে যে রিচ আউট করলাম লাইক ক্রিকেটস লাইং ইন দ্য বেন সো ইজ ইট অ্যাকচুয়ালি ট্রু এখন বাংলাদেশের জব পাওয়া আসলে কঠিন নাকি যে বড় বড় ইন্ডাস্ট্রিগুলোতে পাঠাও পেয়ে যেমন যদি বলি তারপর আপনি যেখানে কাজ করছেন ওইখানে জব জিনিসটা ফিল্ডটা কিরকম এখন জব ফিল্ড বাংলাদেশের জব ফিল্ড অনেক কম্পিটিটিভ যদি আমি কম্পেয়ারিং টু ওয়ার্ল্ড ওয়াইড দিয়ে যদি আমি বলি বাংলাদেশের আমরা অনেক কম্পিটিটিভ এখন কারেন্ট ইন্ডাস্ট্রি কেন আমাদের হিউজ পপুলেশন এই পপুলেশন থেকে প্রত্যেক বছর লাখ লাখ গ্রাজুয়েটস বাড়িতেছে হাতে গোনা মাল্টি ন্যাশনালস আছে কয়েকটা এই মাল্টি ন্যাশনালস গুলা এই লাখ লাখ গ্রাজুয়েটস থেকে বেস্ট ফিউ হান্ড্রেডস গুলাকে নেয় বাকিরা তারপর সেকেন্ড গ্রেডের কোম্পানিতে আচ্ছা এখন আমাদের একটু একটা নতুন সেগমেন্ট আনছি আমরা আমাদের পডকাস্টে which is called rapid fire round so আমি আপনাকে কিছু একটা কোশ্চেন জিজ্ঞেস করবো so you'll be answering them rapidly who do you follow as your role model স্যাম অল্টম্যান Sam Altman okay favorite movie এত মুভির মধ্যে আমার কেন- আমি এই কোশ্চেনটা করলে আমার মানে এত কিছুর মধ্যে আমার মাথা হারা যায় ফেভারিট মুভি কি আসলে আমি নিজে এখন কোশ্চেনে পড়ে গেলাম আবার আমি সেকেন্ড কোশ্চেনে আমি সবচেয়ে বেশি মানে কনসার্ন আমার ফেভারিট মুভি নিয়ে আচ্ছা Wow. আচ্ছা তাহলে হলিউড আগে হলিউড বলি হ্যাঁ? ফেভারিট মুভি হলিউড 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 বেস্ট ফেভারিট মুভি হলিউড বেস্ট ফেভারিট মুভি আমার কি আছে অনেক মুভি তো আছে এই টাইমগুলোতে না আমার মাথার মধ্যে আমি কমপ্লিটলি ব্ল্যাঙ্ক আমি একটা মুভির আমি তোমাকে নাম বলতে পারছি না যে আমার এই মুভিটা আমার খুব ভালো লাগছে আচ্ছা এবার বলো 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 আচ্ছা ফেভারিট মুভি সিক্রেট লাইফ অফ ওয়াল্টার মিটি দেখতে হবে ফেভারিট ব্র্যান্ড ফেভারিট ব্র্যান্ড 7-Eleven 7-Eleven favorite actor ফেভারিট অ্যাক্টর শাহরুখ খান if you had to save Elon Musk or Jeff Bezos from a fire who would you be ইলন মাস্ক Elon Musk তো এগুলো নিয়ে একটা আমরা কোশ্চেন করবো why Sam Altman a personal question why him স্যাম অল্টম্যান কারণ হচ্ছে এখন সবাই এআই নিয়ে অনেক কাজ করে বাট ও যে রেভলিউশনটা নিয়ে আসছে চ্যাট জিপিটি দিয়ে ইটস আ লাইফ সেভিং মানে লাইফ চেঞ্জিং থিং ব্যাক দেন ইট ওয়াজ আইল সে ল্যারি পেজ গুগল স্টার্ট করছে এখন তুমি কি গুগল করো না এখন মানুষ কোশ্চেন বা চ্যাট ChatGPT কোশ্চেন করে আমি যদি পার্সোনালি আমি আই এম আ লেজি পারসন ভেরি লেজি পারসন সেখানে আমার যে লাইফ কতটা ইজি করে দিছে চ্যাট জিপিটির মতন আরো অনেকগুলো মডেলস আসছে আমি প্রত্যেকটাই আমি কম বেশি এক একটা কাজের জন্য একটা ইউজ করি বাট আমি স্যাম অল্টম্যানকে পছন্দ করি এই কারণে যে ও যে রেভলিউশনারি জিনিসটা নিয়ে আসছে অলসো ইটস নট যে চ্যাট জিপিটি ফার্স্ট আসছে মার্কেটে এরপরে সামবডি ডিড ইট বেটার ইটস নট দ্যাট হ্যাঁ সবাই করতেছে এভরিওয়ান হ্যাজ দেয়ার ওন নিশ অর ওন একটা পাথওয়ে আছে বাট চ্যাট জিপিটি ইজ ইমপ্রুভিং এভরিডে ইটস ইমপ্রুভিং হ্যাঁ নতুন নতুন অনেক কিছু নিয়ে আসতেছে ফার্স্ট মুভার মার্কেটে হইলেও ওরা আরো বিভিন্ন ধরনের সার্ভিসেস বা ইনিশিয়েটিভস নিয়ে আসতেছে যেটা তোমার ওরাই ফার্স্ট করতেছে জিনিসটা নোবডি ইজ থিঙ্কিং দ্যাট ওয়ে সবাই দেখতেছি যে ওদেরকে কপি করতেছে আনতেছে তারপরে এক্সপেরিমেন্ট করতেছে মানুষদের ডেটা নিতেছে ডেটা থেকে তারপরে দে আর বিল্ডিং সামথিং বাট দে আর ইনোভেটিং ওরা অ্যাকচুয়ালি গডফাদার বট আর কি বলা যায় এই জিনিসটা ইনোভেট করতেছে এই জিনিসটা আমার যেমন তাই খুব ভালো লাগছে মানে রিসেন্ট টাইমস আমি যদি বলি আই রিয়েলি লাইক হিম
স্যাম অল্টম্যানকে আমার খুব ভালো লাগে। এছাড়াও দের আদার পিপল ভালো লাগে, বাট এট রাইট Sam কারেন্ট Altman. ট্রেন্ডে যদি স্যাম অল্টম্যান ইজ আ গ্রেট গাই। Favorite brand? Why 7-Eleven? I thought you'd go for Apple. কারণ ecosystem whole similar. না, অ্যাপল 7-Eleven কেন ভালো লাগে? As I said, I'm a lazy person, so I like everything to be convenient for me. 7-Eleven is the best example of convenience. হ্যাঁ, আমি যখন আমার থাইল্যান্ড যেতে খুব ভালো লাগে। থাইল্যান্ড, আমি মানে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর সব জায়গায় এগুলোতে গেছি। যখন থাইল্যান্ডে যাই, দ্য ফার্স্ট থিং আই ডু ইজ গো ইনটু 7-Eleven, হ্যাঁ, একটা ড্রিঙ্ক নেবো, What's the favorite drink? অ্যালকোহলিক ড্রিঙ্ক। Well, সমস্যা, we'll blur it out. আচ্ছা Fair আচ্ছা, enough. স্মার্টনফের there's this drink called pink lemonade, হ্যাঁ, ইটস ভেরি গার্লি লুকিং, হ্যাঁ, পুরো জিনিসটা পিঙ্ক, হ্যাঁ, কাঁচের বোতল, বাট when it's properly chilled and you take a sip of it, Damn. I just forget all my pain, হ্যাঁ। আমি সারা দিন এসে মানে পুরো ট্রাভেল করে জার্নি করে আমি যাবো 7-Eleven নিয়ে, আমি একটা স্মেল হবে, ওইটার মধ্যে অ্যালকোহলিক ইয়েও খুব বেশি থাকে না, মানে Slightly. স্লাইটলি ব্রিজারের মতন আর কি, হ্যাঁ। I take a sip of it and all my problems just go away. সব শেষ, এরকম। এত চিল। আমি এমনি ইটস নট লাইক যে আমি অ্যালকোহল খুব পছন্দ করি, ওইটার ইভেন তুমি অ্যালকোহল, আমার টেস্ট, অ্যালকোহলের টেস্ট আমার কাছে খুব বেশি ভালো লাগে না, মানে বিরক্ত লাগে। ওইটার মধ্যে ওইরকম কোনো টেস্ট নাই, তোমার রেগুলার সোডাস গুলার মতনই টেস্ট, মিষ্টি, পিঙ্ক, ইটস রিয়েলি টেস্ট। Like what happened? Like how did you decide যে আমি এটাই খাবো? Like থাকে না ছেলেদের কালে দেখে একটা নিব না এটা। লাস্ট ইয়ার 2023 তে আমি এন্ড মাই ওয়াইফ ফুকেটে যাই। ফুকেটে গিয়ে আমি 7-Eleven গিয়ে কিছু না কিছু আমি যাবি কিনতে থেকে খাইতে থাকি। তো ওই ড্রিঙ্কটা দেখছি, আমার দেখে লেটস ট্রাই ইট আউট অ্যান্ড আই গট হুকড টু ইট। হ্যাঁ, আমি নিছি, খাইছি অ্যান্ড আই জাস্ট লাভড ইট। হ্যাঁ, ইটস নট জাস্ট অ্যাবাউট দ্যাট। 7-Eleven এর কথা বলতেছিলাম যে ওরা ওদের এট এনি গিভেন টাইম, দিন হোক রাত হোক, যখন তোমার যেই কোনো ধরনের কনভিনিয়েন্স লাগে তুমি ওখানে পাবা। যে মানে এখন খাওয়ার থেকে শুরু করে ওরা শুধু কিন্তু জিনিস প্রোডাক্ট সেল করতেছে, দোকান একটা, নট দ্যাট দে টেক ডিফারেন্ট সর্ট অফ ইলেকট্রিসিটি বিলস, ফোন বিল, ও সবই করতেছে। এই জিনিসগুলো কিন্তু নেয়। মেনি পিপল ডোন্ট নো অ্যাবাউট ইট। I thought only food. না, ওদের ওখানে ওরা তুমি বিভিন্ন যে কারেন্টের বিল, ইউটিলিটি বিল, এগুলো কিন্তু তোমার 7-Eleven তুমি দিতে পারো। So they, মানে I will say যে they are the best example of convenience, হ্যাঁ। So আমি অন্য যেই ব্র্যান্ড দিয়ে আমি পড়ি বা আমি ইউজ করি, প্রোডাক্ট ইউজ করি, হোয়াট এভার ইট ইজ, দিস ইজ আ ব্র্যান্ড আই উইল স্টে লয়াল টু ফর দ্য রেস্ট অফ মাই লাইফ, ফর এভার। মানে আমি যেই দেশেই যাই, আমি যদি একটা 7-Eleven দেখি, আই ফিল Homely. মানে হোমলি, এক্স্যাক্টলি, আই ফিল হোমলি। যেমন আমার লাস্ট ইয়ার কোউ সামুইতে গেছে, প্রত্যেক বছর আমার একবার থাইল্যান্ড আমার যাইতে হবেই, মানে ইটস লাইক আমার খুব ভালো লাগে। তো রাত্রেবেলা 4টা বাজে ঘুমাইতেছি, 3টা 3:30 বাজে ঘুমাইতেছি। মাই ওয়াইফ ওয়াজ প্রেগনেন্ট এট দ্যাট টাইম অ্যান্ড শি হ্যাড ক্রেভিং এট দ্যাট পয়েন্ট, কিছু খাইতে মন চাইতেছে। আমি গভীর ঘুম, আমাকে জাস্ট উঠাইছে, আপনি উঠুন, যে খিদা লাগছে, আমি চলো। আমি জাস্ট স্প্লিট মোমেন্টে উঠছি, বাইক নিয়ে টানছি, সব দোকানপাট বন্ধ, কিছু এখন এই টাইমে কিছু খোলা নেই, যে দেখি এটা 7-Eleven। Damn, the savior. হ্যাঁ, সেইভাবে গেলাম, ভরপেট খাইলাম আমরা ওখানে। এই বার্গার নিলাম, এই সুশি রোল নিলাম, এই অনিগিরি নিলাম, নিয়ে গরম ওখানে ওভেনে গরম, ওদের গরম থাকে। হ্যাঁ, আইস ওই যে আইস কাপ সহ কাপ নিলাম, জুস ঢাললাম, খাইলাম। মানে আই হ্যাড অ্যান এন্টায়ার ফিস্ট। ওই সবই পাওয়া গেছে, সবকিছু, মানে যেটাকে তুমি বার্গার খাইতে চাবা তুমি ওখানে বার্গার পাবা, তুমি হটডগ খাইতে তুমি হটডগ পাবা, তুমি রাইস আইটেম খাইতে চাও তুমি সেটাও পাবা। হ্যাঁ, যে ডিনার সেট মিল গুলো থাকে সব ফ্রোজেন প্যাক করা থাকে, যে ওভেনে গরম করে নিতে হয়। আমি কোল্ড ড্রিঙ্ক খাবো, কোল্ড ড্রিঙ্ক আছে, চকলেট খাবো, চকলেট আছে, যেটা লাগবে ওইটাই আছে। মানে লাইক দ্য ভ্যারাইটিস। হ্যাঁ, এমন না যে আচ্ছা ওখানে শুধু এই ফ্লেভারটাই আছে, তোমার এটা ভালো, সব আছে এখানে। মানে একটা মানুষের পক্ষে যে ফ্লেভার ইমাজিন করা সম্ভব, হ্যাঁ, মোটামুটি সব ফ্লেভারই আছে। ইউ ক্যান হ্যাভ ইউর চয়েস। এমন না যে এটা 5 স্টার হোটেলে টেস্ট অথেন্টিসিটি দিবে, জাস্ট ক্রেভিং মিটালো আর কি। ক্রেভিং মিটাইলো, তোমার ওই টাইমের যে তোমার নিডটা সে ফুলফিল করতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে the main point of their whole 7-Eleven. Exactly. So as we talked about AI and ecosystem, so what is the current AI workflow or AI software that you're currently using in your own ecosystem আমার apart from GPT? অ্যাপার্ট ফ্রম জিপিটি, যেমন আমি জেমিনাই ইউজ করি, পারপ্লেক্সিটি ইউজ করি, সামটাইমস গ্রক ইউজ করা হয়। এটা অ্যাকচুয়ালি এক একটা ফাংশন এক এক
কাজে লাগে আর কি। মানে স্পেসিফিক যদি বলি তাহলে আপনার পার্টনারশিপ মানে রিলেশনশিপ স্কিল বিল্ডিং এই পার্টটাতে তখন কিভাবে হেল্প লাগে এআই? এটা এআই এর হেল্পের চেয়ে এটা আমি নিজেকে হেল্প করি আর কি। বাট হ্যাঁ, টিপস এন্ড ট্রিক্স এর জন্য আমি মোস্টলি চ্যাট জিপিটি ইউজ করি, বিকজ ওখান থেকে আমার কিছু জাস্ট টিপস আমার প্রয়োজন হয়। বাট দেন এগেন আসলে ওইটা কি আসলে হিউম্যান ইন্টারাকশন, তো আমি মোস্টলি যে এআই রিলেটেড যত আমার টুলস গুলো আছে এগুলো আমি ইউজ করি আমার এক্সিকিউটেবল কাজগুলোর জন্য। হ্যাঁ, রিলেশন বিল্ডিং এর জন্য এইটার আমি টোটালি আই রিলাই অন মাই সেলফ। হ্যাঁ, যে আমি কার সাথে কি কথা বলবো, কি নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমি তখন আমার এক্সপ্রেশনস কেমন হবে, তার লাইকিং ডিসলাইকিং কি, ওই পার্সনটাকে আমি রিড করি। হ্যাঁ, তার সাথে যখন আমি কথা বলতেছি আমার কথায় সে বোর হচ্ছে কি হচ্ছে না, এটা আমাকে এআই বলতে পারবে না। না। হ্যাঁ, এটা আমি তার চোখ দেখে, ইটস হিউম্যান টু হিউম্যান ইন্টারাকশন। হিউম্যান টু হিউম্যান, মানে বিকজ আমি এখন অনেককে দেখতেছি যারা ধরো এখন কর্পোরেট ল্যাডারে যদি আমি বলি তারা অনেক টপ আছে, তারা তাদের কাজ ইজি করার জন্য অনেক এআই এর করে ইউজ করে, সেটা আমিও ইউজ করি। বাট নাথিং বিটস হিউম্যান ইন্টারাকশন, বুঝছো? এটা আসলে একটা মানুষের সাথে তুমি যখন কথা বলবা, এখানে তোমাকে এআই আসলে ওই হেল্পটা করতে পারবে না যেটা তোমার নিজের গাট ইনস্টিংক্ট বা নিজের ওয়ে অফ রিডিং পিপল জিনিসটা যে তোমাকে যতটা হেল্প করবে, তোমাকে এআই সেখানে হেল্প করতে পারবে। এআই ক্যান ডেফিনেটলি হেল্প ইউ আউট in Brainstorming regular stuff, giving you ideas, giving Right. you মানে তোমার ব্রেইনস্টর্মিং গুলো যেটা বললা, তোমার রেগুলার মনোটোনাস কাজগুলো শেষ করতে, এইখানে এগুলো যেমন এগুলো লাইফ সেভিং। হ্যাঁ, অনেকে যেমন বলে যে এআই আমাদের জব নিয়ে যাবে, হ্যাঁ, হ্যাঁ, right. দিস ইজ হোয়াট ইটস সাপোজ টু বি, ইজন্ট ইট? মানে যখন নাকি মানুষজন, আমি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা বলি, অনেক জিনিসের জন্য অনেক ফ্যাক্টরিজ ছিল যেটা এখন আসলে রিডান্ডেন্ট, তোমার এখন লাগে না সেই জিনিসটা। হ্যাঁ, আগে আমাদের ফোন লাইন আমরা যখন ইউজ করতাম, ল্যান্ডফোন ইউজ করতাম, আমরাও ওই অপারেটরের ইয়েটা পাইনি যে মানুষজন আগে ফোন দিত ডিরেক্ট, আমি তোমাকে ফোন দিব, রাইট, তোমার নাম্বার ডায়াল করবো, তোমার ফোনে ফোন বাজবে, রাইট। ব্যাক দেন দে ওয়ার অপারেটরস। যখন আমি ফোন করব অপারেটরকে বলবে আমি এই পার্সনের সাথে কথা বলতে চাই, অপারেটর ওখান থেকে একটা তার কানেক্ট করে তোমার এটার সাথে কানেক্ট করবে, তারপরে তোমার কাছে ফোনটা যাবে। হ্যাঁ, অ্যান্ড এটা অনেক মহিলার এই কাজটা করতে, অনেক অনেক মানে মাস, যেমন এখন কল সেন্টার ভর্তি ইয়েতে, তখন অনেক মহিলারা আমেরিকাতে এই মহিলারা হচ্ছে অপারেটর হিসেবে কাজ করতো। হ্যাঁ, এই জবটা কিন্তু তখন প্রয়োজন আছে, এখন তো প্রয়োজন নেই, রাইট? সো ডিড দে কমপ্লেইন? ডেফিনেটলি দে কমপ্লেইনড, বাট তোমার টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের সাথে তোমার নিজেকে অ্যাডভান্স করতে হবে। তুমি যদি নিজেকে অ্যাডভান্স করতে না পারো, দেন ইউ আর দ্য লুজার হিয়ার। ইটস আ কমপ্লিটলি বিহাইন্ড। হ্যাঁ, ইউ গেট লেফট বিহাইন্ড, সিম্পল অ্যাজ দ্যাট। এই চায়নাতে এখন দে আর বিল্ডিং ডার্ক ফ্যাক্টরিজ। What is that? So dark factories are no lights, no people, nothing, no human in the factory. তাহলে কে ওখানে? Entirely AI or automated machines are building stuff. Wow. They save on electricity, light চালাইতে হয় না, ফ্যান চালাইতে হয় না, এসি চালাইতে হয় না। এই রোবট গুলাই কনস্ট্যান্টলি ওদের অ্যালগোরিদম দেওয়া, ওরা 24 ঘন্টা কাজ করতেছে, 24 ঘন্টা তোমার ওখানে প্রোডাকশন চলতেছে। হ্যাঁ, চায়নাতে এখন অ্যাকচুয়ালি ডার্ক ফ্যাক্টরিজ গুলো হতেছে। হ্যাঁ, ডার্ক ফ্যাক্টরিজ বলে কারণ ভিতরে অন্ধকার থাকে। যদি কারেন্ট চলে যায়, ওদের ডেফিনেটলি পাওয়ার ব্যাকআপ থাকে। যদি ওটাও চলে যায়, এখন কারেন্ট চলে গেছে, জেনারেটর আছে, জেনারেটর চলে গেছে, সোলার জেনারেটর আছে। হ্যাঁ, সূর্যতাও যাবে না কোথাও, সূর্যতার কোথাও যাবে না। তারপরে চায়নাতে এখন শুনছি যে ওদের থোরিয়ামের বিশাল বড় রিপোজিটরি পাইছে। থোরিয়াম ইটস আ মিনারেল, এইটার থেকে ওরা এখন পাওয়ার জেনারেট করে। হ্যাঁ, সো নো মোর রিঅ্যাক্টরস হয়তো লাগবে না। আমি এটা অ্যাকচুয়ালি এক্সাক্ট ইন ডেপথ এটা জানি না, বাট আমি নিউজটা দেখছি যে তারা থোরিয়াম নামে একটা এলিমেন্ট পাইছে। এটা আমাদের ইয়েতে আগের থেকে ছিল, বাট এই মিনারেল ডিপোজিট এগুলো সব জায়গাতে নাই, চায়নাতে পাওয়া গেছে। এখন দে আর ইউজিং ইট টু প্রডিউস এনার্জি। হ্যাঁ, সো আই এম প্রিটি শিওর যে কারেন্ট চলে যাওয়া ওন্ট বি আ বিগ ইস্যু ফর দেম। দে থট অফ ইট বিফোর, হোপফুলি। সো এখন এই যে এই ফ্যাক্টরি ওয়ার্কার্স যারা আছে,
এদের তো চাকরি চলে যাবে, রাইট? তো এদের কি হবে এখন? এরা কি করতে পারে তাহলে এখন? এখন তারা যদি তাদেরকে আপডেট না করে, তারা যদি রেলেভেন্ট একটা জবের জন্য, রেলেভেন্ট তাদের লাইভলিহুডের জন্য নিজেকে আপডেট না করে, তাহলে তো এখানে তারা লুজ করবেই, রাইট? যেমন আমাদের বাংলাদেশের রেলেভেন্ট ইন্ডাস্ট্রির কথা যদি আমি বলি, ক্রিয়েটিভ পিপল, কপিরাইটার, দে আর এট ভেরি বিগ রিস্ক। কারণ আমি এখন যে কোনো একটা এলএলএম এর মধ্যে আমার কনসেপ্টটা আমি মাথার মধ্যে দিতেছে, আমাকে ভিজুয়াল আইডিয়া দিয়ে দিতেছে, আমি কপি চাইতেছি আমাকে দিয়ে দিতেছে, আমাকে স্টোরিজ লিখে দিতেছে, আমাকে এন্টায়ার ফিল্মের স্ক্রিপ্ট লিখে দিতেছে। আমার জাস্ট হয়তো অ্যাজ এ হিউম্যান আমার একটু টুইকিং করতে হতে পারে। সো আমার এখানে কোনো রাইটার লাগতেছে না, রাইট? সো এটা যেমন একটা বড় রিস্কি একটা ব্যাপার। আই ডোন্ট নো হাউ ইটস গোনা বি, বিকজ আমরা এখন অনেক ম্যানুয়াল জাতি, বাট যখন আমরা অটোমেশনে যদি আমরা অনেক বেনিফিট খুঁজে পাই, আমরা ওই জাতি যে আমরা এই বেনিফিটের এটাই আমরা চুজ করবো। হ্যাঁ, উই ওয়ন্ট থিংক অ্যাবাউট যে হারে আমার এই ছেলে পেলেগুলোর চাকরি চলে যাবে, দে ওয়ন্ট থিংক অ্যাবাউট ইট টুয়াইস। ডেফিনেটলি ইন্ডাস্ট্রি ওয়াইজ চিন্তা করতে হবে এখানে। হ্যাঁ, তো এরকম ব্যাপারটা। তো এটা এখন তোমার নিজেকে আপডেট করতেই হবে। তুমি এআই তোমাকে রিপ্লেস করবে তোমার যদি এই থট প্রসেসটা আছে, রাদার যদি তোমার থট প্রসেস এটা হয়, আই উইল বি দ্যাট পারসন যে আমি 10টা এআই এলএলএম এর এক্সপার্ট হব, দেন নোবডি ক্যান বিট ইউ। হ্যাঁ, তুমি যদি ওইভাবে চিন্তা করো, এটা তোমার থট প্রসেস চেঞ্জ করতে হবে। তুমি যদি মনে থাকো যে আমি যেটা করতেছি আমি এটা আজীবন করব, নো, ইটস আ রং কনসেপ্ট। এটা কখনোই সম্ভব না। কারণ টাইম আগে যেভাবে চেঞ্জ হইতো, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন থেকে এখন আমরা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন গেল, .com বুম গেল, এখন আমরা মানে নিউক্লিয়ার রেভলিউশনের মনে হয় আসছে, আই ডোন্ট নো এখনকার এটা, বাট এরকম টাইম সবসময় চেঞ্জ হয়। আগের চেঞ্জিং এর পেসটা, চেঞ্জিং রেটটা যেই রেটে চেঞ্জ হইতো, এখন কিন্তু 10 টাইমস 50 টাইমস বেশি ফাস্ট চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, আগে যদি একটা পুরো জেনারেশন চেঞ্জ হতে 10 বছর সময় লাগতো, এখন সেটা চেঞ্জ হতে 2 মাস। ঠিক আছে, হাতে হাতে বাচ্চাদের ফোন এখন, হাতে হাতে বাচ্চাদের ফোন এখন। আমার যেমন আমরা ইউটিউবের ভিডিও লোড হইতে দেখছি, বাফার হইতে দেখছি, এখনকার বাচ্চারা দে উইল নেভার সি, ওরা এক্সপেরিয়েন্সটা জানে ইউটিউবের ভিডিও বাফার হয়, এটা ওদের কাছে একটা অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, সো দ্যাটস হাউ টাইম চেঞ্জেস। সো ইফ ইউ ডোন্ট চেঞ্জ ইউরসেলফ উইথ টাইম, you'll simply fall behind. আমি যদি আমার ক্যারিয়ারের কথা বলি, আমি একটা এমন সাইড আমি চুজ করছি যেটাতে আমার এখনো পর্যন্ত মানে আমার হিউম্যান ইন্টারভেনশন এখনো প্রয়োজন আছে, বিকজ আমার মানুষের সাথে আমার ইন্টারাকশন করতে হয়। হ্যাঁ, এটা আমার জব, রাইট? সো এখনো এআই ওই জিনিসটা করতে পারে নাই, ওইটা টু সাম এক্সটেন্ট আছে। যদি কলে কথা, যেমন কল সেন্টার, কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ, একটা এট সাম পয়েন্ট আমার বড় বড় পুরা একটা ফ্লোর ধরে মানে 200 জন কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ, কল সেন্টার এক্সিকিউটিভ আমার প্রয়োজন নেই। গুগলের এআই মানে একটা কল করে অ্যাপয়েন্টমেন্ট সেট করে প্রোডাক্ট সেল করে সবই করতে পারে। চায়নাতে কিন্তু দেখলাম দুইজন লাইভ সেলার তাদের এক্সাক্ট কপি বানাইছে এআই দিয়ে, ভিজুয়াল কপি। তারা লাইভ বসে মানে যে লাইভ ফিড হয় না, লাইভ ভিডিও গুলো যে হয়, লাইভ ভিডিওতে বসে আর কত $1 মিলিয়ন প্রোডাক্ট সেল করছে ইনস্ট্যান্ট, এন্ড পিপল ডিডন্ট নো যে দুইটা পারসন যে দেখতেছে, দে থট দিস আর রিয়েল পিপল, এবং দে ইন্টারঅ্যাক্টেড লাইক রিয়েল পিপল। মানুষজন কমেন্ট করছে, সেটার সাথে ইন্টারঅ্যাকশন করতেছে, তার কাছে প্রোডাক্ট সেল করতেছে তারা। এবং যে মানে যারা যে লাইভে সেল করে দেখো না, তাদের এটা বুঝো, ওরা এক্স্যাক্টলি ওইভাবে অ্যাক্ট করতেছে। এইভাবে তারা কত $1 মিলিয়ন প্রোডাক্ট এক লাইভ সেশনের মধ্যে তারা সেল করছে। Isn't it scary at this point? Like, it's scary, it's very scary, but then again এটা তোমার পয়েন্ট অফ ভিউ, মানে এটা তোমার পয়েন্ট অফ ভিউর উপর ডিপেন্ড করে, তুমি এটা স্কেরি হিসেবে দেখবা নাকি এটা ফ্যাসিনেটিং হিসেবে দেখবা। আমার কাছে এটা ফ্যাসিনেটিং, আমার কাছে ইটস এ বিজনেস অপরচুনিটি, আমার কাছে এটা একটা অপরচুনিটি মনে হয়েছে। আই এম নট স্কেয়ার্ড অফ ইট। আমি জিনিসটা দেখে আমি অবাক হয়ে গেছি যে দিস ইজ পসিবল। যেমন আমার যত টিম, আমার বিজনেস করতে যত টিম আছে, সবাই আমাকে বলে ভাই আপনি করেন, আপনি লাইভ করেন, আপনি কন্টেন্ট বানান।
আনোয়ার এগ্রোর আমার যে এগ্রোর পেজে যদি দেখো আমার ভিডিও আছে কতগুলো, হ্যাঁ আমি কথা বলতেছি করতেছি। আমার গিলটি বাইটসের জন্য সবাই বলে ভাই আপনি লাইভ করে আপনাকে দিয়ে প্রমোশন করি, আপনি খুব করে খাবেন, হ্যাঁ এরকম ফুড ব্লগিং করবেন, হ্যাঁ এরকমই এখন আমি করি ঠেকায় পরে প্রেসারে পরে আমি করি, আমার বিজনেস আমার প্রমোট করতে হবে তাই। বাট যদি এইটা যদি একটা পসিবল হয়ে থাকে, বাট আই এম ভেরি ক্যামেরা শাই, আই এম ভেরি শাই। আমি বলবো না আমি খুব এক্সট্রোভার্ট, আমি আবার একদম ইন্ট্রোভার্টও না, আমি ইন্ট্রোভার্টেডলি এক্সট্রোভার্ট বলবো, হ্যাঁ। বাট আমার সবসময় যে আমার খুবই ক্যামেরাতে আসতে ইচ্ছা করে বা আমি করতে নট নেসেসারিলি, বাট এটা দিস কুড বি মাই ওয়ে আউট, রাইট? আমার ক্যামেরার সামনে আসতে হবে না, আই ক্রিয়েট আ কপি অফ মাই সেলফ, যে লাইভের মধ্যে সবসময় এই যে বলতেছে এই প্রোডাক্ট সোল্ড, এই প্রোডাক্ট সোল্ড, হ্যাঁ It's another you. হ্যাঁ it's another me, ওকে আমি ইনস্ট্রাকশন দিতেছি আমার মতন করছে, ওর কোনো রকমের জড়তা নাই, কোনো রকমের মানে কোনো রকমের শাইনেস নাই, ওকে আমি যেভাবে ইনস্ট্রাক্ট করতেছি উইথ মাই ফেস, আমার নাম হইতেছে, আমার এআই কাজটা করতেছে। Isn't it fascinating? Like if you see it in that way, then of course it is fascinating. So anything you'd like to add before we have an end to this episode? এটা বলবো যে সবাইকে আমি বলি যে নিজের থেকে কিছু করা ট্রাই করো, rather than following a 9 to 5 fixed schedule, হ্যাঁ, because eventually কি হবে যে you'll see your closest friends, closest family, হ্যাঁ, doing something on their own. Doesn't matter they succeed or fail, but when you're running in a rat race, হ্যাঁ, and you see other free horses নিজেদের ইচ্ছা মতো নিয়ে করতেছে, you'll get demotivated, হ্যাঁ, খারাপ লাগে তখন নিজের কাছে। তুমি চাকরির সাথে সাথে কিছু করো, নট যে চাকরি ছাইতে সবসময় সব ছাইড়ে দেওয়া, ইটস নট অলওয়েজ আ গুড ডিসিশন, হ্যাঁ আমিও করছি আমি জানি, হ্যাঁ ইটস অলওয়েজ নট আ গুড ডিসিশন। সো এতে কি হয়, আমরা কারেন্টলি বাংলাদেশে, আমি বাংলাদেশের পার্সপেক্টিভ আমি বলতেছি যেহেতু এখানে থাকি, যে ইউ নিড টু নো হাউ টু ক্রিয়েট, কিছু একটা ক্রিয়েট করতে জানতে হবে, rather than copying something, create something. Doesn't matter people need it or not, doesn't matter it will work or not, but when you create something you will feel satisfied with yourself. At least এটা আমি মনে করি লাইফে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, to be satisfied and be happy with yourself, যে তুমি আজকে যেমন আছো, তুমি 10 বছর পরেও when you look into the mirror, when you look at yourself, that না, যে আমি যেটা দেখতেছি, যে রিফ্লেকশনটা দেখতেছি, দিস ইজ হু আই ওয়ান্টেড টু বি, দিস ইজ হোয়াট আই ওয়ান্টেড টু বি, হ্যাঁ। সো ওইটাতে যদি তুমি মানে at that point if you feel satisfied, তোমার তখন আর কোনো কিছুই খারাপ লাগবে। You don't have to be the richest person in the world, you don't have to be a billionaire, you don't have to be a hotshot entrepreneur, nothing. You just have to be satisfied with yourself, be content with yourself. এটা এবং এই জিনিসটা থাকলেই your mind stays calm and you can do whatever you want. Wow, that was a very deep thing that you ended with, and well, we have nothing more to add, and thank you for your time, Bhaiya. Welcome, it was nice having nice being here as well. Our pleasure that you made your time. Onek hassle niye ashen apni. And this is our end to the episode 4 of The Context. So thank you everyone. Thank you, Bhaiya. Thank you. Well, this is the end.